দেখলাম যে কোনো টার্ন নাই, ক্রিস গেলের পায়ে লাগছে, কোনো মানে পাইছি একটা সুযোগ দিয়ে দিয়ে ক্রিস গেলকে। আমার টিম থেকে বাদ পড়ার কারণই ছিল 2012 সালে, সেটা আমি বিয়ে করেছি এর জন্য। হ্যাঁ, আমাদের বাইরে তো মনে হয় যে আম্পায়ারিংয়ের মানেই আউট দেওয়া, ওয়াইড নো দেওয়া, বাট এটা একটা পার্ট শুধুমাত্র। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু। বিয়ন্ড দ্য গেমের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমি সাধারণত আমার যিনি অতিথি থাকেন তার সম্পর্কে একটা বড় ইন্ট্রো দেই। তো বড় ইন্ট্রো দেওয়ার সুবিধা হচ্ছে কি, যাদের অল্প পরিচয় তাদের বড় করে বলা যায়। এখন আজকের যে অতিথি তার সম্পর্কে আমি একটা শব্দের বেশি বলতে পারতেছি না, সে হচ্ছে আমাদের জেসি। কারণ হচ্ছে তার পুরো পরিচয়টা যদি আমি বলতে চাই তাহলে আসলে আমার পডকাস্ট শেষ হয়ে যেতে পারে। যে আমাদের সাবেক ক্রিকেটার, তারপরে আমাদের কমেন্টেটর, ক্রীড়া বিশ্লেষক, তারপরে আম্পায়ার এবং নানাভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত। আমাদের বললাম না, আমি মিডিয়ার মানুষ হিসাবে আমাদের বললাম। এবং একটা জিনিস আপনারা জানেন না, জেসি কিন্তু একজন কোচও, স্বীকৃত কোচ, যেটা সে করে না। তো সবগুলো নিয়ে জেসির সঙ্গে একটু কথা বলবো। জেসি, স্বাগতম। ধন্যবাদ। জেসি, যেটা মানে একদম শুরুতে যেটা জানতে চাই, এই লাইফটা কেমন এনজয় করতেছেন? এখন তো অনেকভাবে আলোচনায় থাকেন, প্রায় মিডিয়ায় আসছে যে জেসি আর একটা নতুন রেকর্ড করছে, জেসি আর একটা মাইল ফলকে পৌঁছেছে। লাইফটা কেমন এনজয় করতেছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো এনজয় করছি। রেকর্ড হচ্ছে কারণ এর আগে কেউ করেনি। খালি মাঠ, একা একাই গোল দিয়ে যাচ্ছি, এর জন্য রেকর্ডগুলো হচ্ছে যাই করছি রেকর্ড হয়ে যাচ্ছে। আর আম্পায়ারিং জায়গাটা তো আসলে মেয়েদের জন্য একেবারেই নতুন বাংলাদেশে, যেটা বলতে গেলে আমি শুরু করেছি। সো যার কারণে এখানে রেকর্ড করার সুযোগ এর আগে কেউ পায়নি। তো এখনই সুযোগ, যত রেকর্ড করার করে নেই, তারপরে যখন আসবে ওদের জন্য পথটা আসলে স্মুথ হয়ে যাবে। না, খালি মাঠে গোল করার যেরকম সুবিধা আছে, আপনি যেটা বললেন এটা কয়েনের একটা সাইড, যে খালি মাঠে গোল করতেছেন। আবার অসুবিধা আছে, আপনার সামনে তো রেফারেন্স নাই, আপনাকে পথ তৈরি করে নিয়ে আগাতে হচ্ছে। মানে অনেক কিছু ফেস করতেছেন যেটা আসলে আগে কাউকে করতেও হয় নাই। তো সেই জিনিসগুলো কি একটু মানে কঠিন হয়ে যাচ্ছে কখনো কখনো? কঠিন আসলে শুরুর দিকে ছিল দাদা, সত্যিকার অর্থে। যে যখন শুরু করেছিলাম তখন তো মানে একদম সামনে অন্ধকার, শুরু করতে যাচ্ছি একটা জায়গা, বাট এটার ফিউচার আপনি জানেন না কি, কারণ এর আগে কেউ করেনি। সো আপনি জানেন না আপনি কত দূর এটা নিয়ে এগোতে পারবেন বা আপনার সফলতা কতটুকু আসবে। বাট আমি যেটা শুরু করেছি, যে আমি টার্গেট নিয়ে নেমেছি, যে আমি যখন লাস্ট 2022-এ দেখলাম বাংলাদেশে এশিয়া কাপ হয়েছে, সব নারী আম্পায়াররা সেখানে ছিল, তখন আমার কাছে মনে হয়েছে যে মানে যদি মালয়েশিয়া থেকে, যদি পাকিস্তান থেকে নারীরা আম্পায়ারিং করতে পারে, কাতার থেকে, তাহলে আমি কেন পারছি না, বা আমরা কেন বাংলাদেশ পিছিয়ে আছি। আমি শুধু আমার কথা চিন্তা করিনি, আমি বলেছি বাংলাদেশের নারীরা আমরা কেন এগিয়ে পিছনে আছি, আর কাউকে না কাউকে এগিয়ে আসতে হতো। এবং তখনই আমি ডিটারমাইন ছিলাম যে আমি নেক্সট এশিয়া কাপে আমি আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করবো। আলহামদুলিল্লাহ, যে এই প্ল্যানটা নিয়েছি 2022-এ, 2024-এ এশিয়া কাপ করেছি, ইন্ডিয়া পাকিস্তান করেছি, সেমিফাইনাল টিভিতে ছিলাম, ফাইনাল অনফিল্ড করেছি, খুব ভালোভাবে স্বপ্নটা পূরণ হয়ে গেছে। জেসি, এইটা আপনার যে সিদ্ধান্ত নেওয়াটা, আমি ব্যক্তিগতভাবে জানি যে এই সিদ্ধান্তটা আপনার জন্য মানে খুব শুধু ঝুঁকিপূর্ণ না, আমি বলবো এক ধরনের পাগলামি ছিল। কারণ আপনি যখন ক্রিকেট থেকে অবসর নিলেন, আপনার মোটামুটি একটা লাইফ মানে দেখা যাচ্ছিল যে জেসি এরকমই করবে, সংসার করবে, পাশাপাশি টিভি হোস্ট করবে, কমেন্ট্রি করবে, বিভিন্ন টিভি প্রোগ্রামে থাকবে। তখন তো একটা নিশ্চয়তার মধ্যেই আছেন, কিন্তু ওখান থেকে যে ঝাপটা দিলেন, এক তো ফিনান্সিয়াল অনিশ্চয়তা, তারপরে ফ্যামিলি নিয়ে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এইগুলো মিলে খুব রিস্ক হয়ে গেছিল না তখন ব্যাপারটা? না, একটা তো রিস্ক নিতেই হবে দাদা। মানে আপনি যে কোনো কিছু শুরুতে, যেমন আমরা যখন বাংলাদেশের ক্রিকেটটা শুরু করেছি, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দল, তখনও তো আমরা স্ট্রাগল করে শুরু করেছি, তখনও আপনি জানেন না এটার ভবিষ্যৎ কী হবে। এখন আপনি যদি দেখেন নারী ক্রিকেট দল কতটা এগিয়ে গেছে বা ফিনান্সিয়ালি কতটা স্টেবল। সো সব কিছুতেই যদি বলি যে শুরুতে আসলে সবাইকে স্ট্রাগল করতে হয়। আর হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমি তো কমেন্ট্রি পুরো দমে করছিলাম, বাংলাদেশে করছিলাম, বাংলাদেশের বাইরে গিয়ে করছিলাম, টিভি শো তো করছিলামই। তবে আমার কাছে সামহাও আমার কাছে মনে হয়েছে যে মানে কমেন্ট্রি তো ডেফিনেটলি এনজয় করি, বাট ওই মাঠের মাঝখানে থাকার ফিল্ড, আমি কিন্তু কমেন্ট্রি করছিলাম, আমি খেলা ছাড়িনি। আম্পায়ারিং যখন আমি 2022-এ শুরু করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আম্পায়ারিং করে ওই খেলার ফিল্ডটা পাচ্ছি। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি তখনই খেলাটা ছাড়বো যখন আমি আম্পায়ারিংয়ে একটা জায়গায় চলে যেতে পারবো। এবং আমি 2023-এ লাস্ট যেই ম্যাচটা খেলেছি, জুলাইতে বা জুনে,
সেম দিনই কিন্তু ওই দিন আমি লাস্ট ম্যাচ খেলেছি বিকেএসপিতে, আমাকে সবাই সুন্দরভাবে, আমি এত সুন্দরভাবে সবাই আমাকে বিদায় দিয়েছে। আবাহনী মোহামেডানের পাশের মাঠে খেলা ছিল, আমার খেলা ছিল রূপালী ব্যাংক আর বিকেএসপি, দুই টিম। ওই মানে ভাগ্যক্রমে বৃষ্টির জন্য ওই খেলাটা 10 মিনিট পরে শুরু হচ্ছিল, আমাদেরটা 10 মিনিট আগে। আবাহনী মোহামেডানের সালমা, রুমানারা, জাহানারা সবাই এই মাঠে চলে এসে 4টা দল একসাথে লাইনে দাঁড়িয়ে ফুল দিয়েছে, ব্যাট ধরেছে। মানে এমন মনে হয় যে এমন বিদায় কেউই পায়নি। আমার মানে শেষ খেলার আগের দিন থেকে, খুব আগে কয়েকদিন আগে থেকে খুব মন খারাপ ছিল, খেলা ছাড়বো, কীভাবে বাঁচবো খেলা ছাড়া। বাট আমি যখন দেখলাম যে 4টা টিমের সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত সম্মান জানিয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, দিস ইজ দ্য বেস্ট টাইম। খেলাটা ছেড়েছি, সম্মানের সাথে ছাড়তে পেরেছি। আর ওই দিন রাতেই আমি জাস্ট বিকেএসপি থেকে ঢাকা এসে ওই দিন রাতেই আমার হংকংয়ের ফ্লাইট ছিল ইমার্জিন এশিয়া কাপে আমার আম্পায়ারিংয়ের জন্য। তো যেদিন আমি খেলা ছেড়েছি ওই দিনই আমার ইন্টারন্যাশনাল আম্পায়ারিংয়ের পথটা খুলে গেছে, আগে থেকে প্ল্যান ছিল। সো ওটাই হয়েছে, মানে সম্ভবত দুনিয়ার সবচেয়ে স্মুথ ট্রানজিশন হয়েছে তার মানে যেদিন খেলা ছাড়ছেন পরের দিনই ফ্লাইট। হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমি আগের দিন যাদের সাথে খেললাম ওই রাতেই আমি যাচ্ছি, যে আমার টিমমেট ওরা যাচ্ছে টিমে খেলতে, আমি যাচ্ছি আম্পায়ারিং করতে। ওরা আবার ওখানে খেলতেছে? ওরা আবার বাংলাদেশ টিম যাচ্ছে তো খেলতে, আমরা একই ফ্লাইটে যাচ্ছি। সো আমার এক ফ্লাইটেই গেলেন আপনারা? একই ফ্লাইটেই আমরা গেলাম। সো আমার টিমের 4-5 জন ইমার্জিং টিমে আছে, আমি যাচ্ছি অ্যাজ অ্যান আম্পায়ার। সো এটা ছিল। এবং আমার অনেকটা প্রথম ট্যুরটা তো আমার কাছে মনেই হয়নি আমি আম্পায়ার। আমাকে বাইরের যারা আম্পায়ার আছে বা ম্যাচ রেফারি আছে ওরা কথায় কথায় বলছিল, এখনো তুমি প্লেয়ার থেকে বের হতে পারোনি, প্লেয়ারই আছো। সো আম্পায়ারের মন মানসিকতা আলাদা হবে, প্লেয়ারদের মন মানসিকতা আলাদা হবে। তখন আমি যেটা করতাম যে প্লেয়ারদের মতোই চিন্তা করতাম কোনো কিছু, বাট আসলে আমাকে তো আম্পায়ার হিসেবে আম্পায়ারদের মতোই চিন্তা করতে হবে। বাট এই ব্যাপারটা দারুণ ছিল, আমি খেলাটা মিস করিনি। আর ওই যে খেলাটা আম্পায়ারিংয়ে যে আনন্দটা আমি পাই, যে খেলার ওই যেই উত্তেজনাটা থাকে, যে এক বলে 1 রান, কোন দল হারবে জিতবে, যদিও কোনো দল হারলে জিতলে এখন আর কোনো ইফেক্ট করে না, সেটা যেই দলই করুক না কেন। বাট ওই যে উইকেটের মাঝখানে ব্যাটিং বোলিং খেলার যেই ভাইবটা, সেটা আমি পাই, এর জন্য আমার কাছে খুব ভালো লাগে কাজটা। জেসি, আম্পায়ারিং নিয়ে আরেকটু গল্প শুনবো আপনার কাছ থেকে, সেটা একটু পরের দিকে। তার আগে একটু আপনার ক্রিকেটার হওয়াটাও তো খুব মানে ঘটনাবহুল। আমি যতদূর জানি লালমনিরহাটে থাকতে আপনি স্পোর্টস করতেন, ওখান থেকে বিকেএসপিতে আসলেন ক্রিকেটার হতে। বিকেএসপিতে তখন ক্রিকেটের ডিপার্টমেন্টই নাই। তো ওই সময়টার কথা যদি বলেন, মানে ক্রিকেট কেন, ক্রিকেটারই কেন হইতে হবে? আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি ক্রিকেট ছাড়া আর কিছু বুঝিনি। আমি তখন খুবই ছোট, সচিন টেন্ডুলকার সেঞ্চুরি করেছে ওয়ার্ল্ডে সব থেকে বেশি, সচিনের বড় একটা পোস্টার আমার রুমে। আমি জানি না, আমি ক্রিকেটটা ছোটোবেলা থেকেই মানে ক্রিকেট ইজ মাই ফার্স্ট লাভ, ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাকচুয়ালি, একমাত্র ভালোবাসা ক্রিকেট। সো আমি সবসময় এই স্বপ্ন দেখতাম যে আমি ক্রিকেটার হব। তখন তো বাংলাদেশে কেউ ক্রিকেটই খেলতো না কোনো মেয়ে, আমি সবসময় ছেলেদের সাথে ক্রিকেট খেলতাম। আর আমার টার্গেটই ছিল আমি ক্রিকেটার হব। মানে কেউ আমাকে জিজ্ঞেস করলো, মানে স্কুল কলেজে আসে না এই লাইফ, তো সবাই বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি ক্রিকেটার ছাড়া আমি কোনোদিন কাউকে বলিনি যে কিছু হব। সো বিকেএসপির কাহিনী যেটা হলো যে আম্মু আমাকে একবার ঢাকায় নিয়ে আসলো ক্লাস 6-এ। আম্মুর স্কুল থেকে ক্যাম্পুরিতে এরকম কিছু একটা গাজীপুরে, তখন আমাকে বিকেএসপি দেখালো। বিকেএসপির সামনে দিয়ে আমরা সাভারে যাচ্ছি স্মৃতিসৌধ দেখতে। আম্মু বললো এটা বিকেএসপি, এখানে খেলাধুলা শিখায়। ওই যে আমি বাসে যাওয়ার সময় জানালা দিয়ে দেখেছি বিকেএসপি, আমার তখন থেকে মাথায় ঢুকেলাম বিকেএসপিতে ভর্তি হবো, খেলাধুলা করব। আব্বু আম্মু স্বাভাবিক সবাই চায় ক্যাডেটে ভর্তি হতে। তো আমি বললাম আম্মু আমি ক্যাডেটে ভর্তি হবো না, আমি বিকেএসপিতেই ভর্তি হবো। ঠিক আছে, আম্মু আব্বুর সাপোর্ট তো আমি সবসময় পেয়েছি। আমার আব্বু সবসময় আমি যেটা চেয়েছি কখনো না করেনি। তো আমি অ্যাপ্লাই করলাম ক্রিকেটে, কোনো আসেনি আমার, মানে ক্রিকেট যেহেতু নেই আমাকে তো অ্যাডমিট পাঠাবে না ডেফিনেটলি। বাট সেই পাটগ্রাম থেকে ঢাকায় আসতে তখন তো আর অনেক সময় লাগে, সেই সারা রাত, এখনও সারা রাতই লাগে, প্রায় 550 কিলোমিটারের মতো। পরীক্ষার তাও তো এখন বাইরে যেতে পারেন অনেকটা দূর, তখন তো পুরোটাই বাসে আসতে। হ্যাঁ, পুরোটাই বাসে। এখনকার মতো রাস্তাঘাটও এরকম ছিল না, বাসও অ্যাভেলেবেল ছিল না খুব একটা বেশি। আর তো তখন আমরা যেটা পরীক্ষার ডেট জানি, অ্যাডমিট কার্ড আসেনি, আব্বুকে বললাম যে আব্বু চলো আমরা যাই দেখি কি হলো। আমরা আগের দিন, মানে আপনি জানতেন না যে এখানে ক্রিকেট নাই? না, আমি জানতামই না। আমি আগে আসলাম, আগের দিন আমরা একদিন এসে বিকেএসপিতে গেলাম যে আগামীকালকে পরীক্ষা, আগের দিন আসলাম, গিয়ে বললাম যে আমাদের অ্যাডমিট কার্ড আসেনি। তো তখন স্যাররা খুব সবাই অবাক হয়ে দেখছে, মানে সবাই জানে যে একটা মেয়ে ক্রিকেটে অ্যাপ্লাই করেছে। তো কলেজে গেলাম, সবাই অবাক হয়ে, ও তুমি সেই মেয়ে যে ক্রিকেটে অ্যাপ্লাই করেছো। মানে ওরাও একটু অবাক হয়েছে যে সবাই ছেলেরা অ্যাপ্লাই করে, মেয়ে কে করলো।
তো আমি বললাম হ্যাঁ, তো বললো যে আমাদের এখানে তো ক্রিকেট নেই, বাংলাদেশে কোথাও ক্রিকেট নেই, তুমি কোথায় ভর্তি হবা? তো আমি ভাবলাম যে এই তো সুযোগ, মানে খেলা তো অনেক আছে, শুধু ক্রিকেটই মানে অ্যাটলিস্ট ক্রিকেটের সাথে থাকা যায়। আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ক্রিকেট নেই, একদিন না একদিন তো হবে, অন্য কোনো গেম আছে যে মানে আমি জানি আমি এখান থেকে যদি একবার চলে যাই আমি আর খেলাধুলার সাথে থাকতে পারবো না। হয় ক্যাডেট কলেজে দিয়ে দিবে আব্বু আম্মু, বা অন্য কোথাও দিয়ে ভারতীয় শিরোমসে দিয়ে দিবে, তাহলে আমার খেলাধুলা শেষ জীবনে। তো আমি বললাম যে আচ্ছা, ছোটোবেলা থেকে একটু বুদ্ধি ছিল মনে হয় মাথায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, অন্য কোনো গেমস? তো বললো আচ্ছা টেনিসে ভাবলাম যে ক্রিকেটের কাছাকাছি, ঠিক আছে টেনিসে ভর্তি হবে, সব কিছু ঠিকঠাক। যেই শুনলাম শর্ট স্কার্ট পরে পড়তে হবে, না মানে আসছি গ্রাম থেকে ভাই, সেই একটা ছোট্ট জায়গা থেকে এসে আমি শর্ট স্কার্ট পরে টেনিস খেলার মতো তখনও মন মানসিকতা হয়নি। পরে বললাম আচ্ছা ঠিক আছে, কোন খেলার ড্রেস কি, তখন চিন্তা করলাম সুইমিং টেনিস এগুলো তো বাদ ড্রেসের জন্য প্রথমে। বললাম শুটিং, ঠিক আছে শুটিংয়ে তো সব বড় বড় কাপড় চোপড় পরে শুটিং স্যুট পরে করতে হয়। পরে বললাম আচ্ছা ঠিক আছে, শুটিং হচ্ছে পারফেক্ট। পরে টিচারও বলে আছে ঠিক আছে তুমি শুটিংয়ে অ্যাপ্লাই করো। শুটিংয়ে তখনও এত পপুলার না বাংলাদেশে, খুব কম মানুষ আসে শুটিং, ছেলেমেয়েরা আসে শুটিংয়ে ভর্তি হতে। সেই সময় বোধহয় সাবরিনা আপু ছাড়া শুটিংয়ে মেয়েরাও খুব বেশি না, তখনও সাবরিনা আপু ওইভাবে ওই কোলটোল পায়নি না। হ্যাঁ, তো তারপরে যখন আমি শুটিংয়ে অ্যাপ্লাই করলাম, পরের দিন পরীক্ষা দিতে গেলাম। ফিটনেস খুব ভালো ছিল, যেহেতু ক্রিকেট ব্যাডমিন্টন ক্রিকেট সবসময় খেলতাম। ব্যাডমিন্টন শীতের সময় খেলা হতো, ছেলেরাও পারতো না, মানে খেলাধুলা আমি সবসময় ভালো ছিলাম, সেটা ক্রিকেট হোক আর যেটাই হোক। তো তখন আমি পরীক্ষায় সবার থেকে ভালো করলাম, পড়াশোনার ক্ষেত্রে আমি ফার্স্ট ছিলাম সবসময়। তো ওখানেও ভালো করলাম। তো টিচাররা সবাই, কোচরা খুবই ইমপ্রেসড হলো আমাকে দেখে। তারপর আমি শুটিংয়ে ভর্তি হলাম আর কি। শুটিংয়েও ন্যাশনাল খেলেছি, ন্যাশনাল প্লেয়ার ছিলাম শুটিংয়ে। এইটা তো আমি জানতাম না। আপনি কি তাহলে তো আপনার একটা পরিচয় কম বলা হয়ে গেছে। আপনি ন্যাশনাল শুটার, তা তো জানতাম না। আমি ন্যাশনাল শুটার ছিলাম। আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে যেটা হলো যে সবার তো একটা কিউরিয়াসিটি প্রথম থেকেই ছিল ক্রিকেটের মেয়েটাকে। তো আমাকে তখন মতি স্যার ছিল ক্রিকেটে, বললো যে জেসি তুমি একটা কাজ করো, তুমি যদি ক্লাসে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হতে পারো তাহলে আমি তোমাকে সপ্তাহে 2 দিন করে ক্রিকেট প্র্যাকটিস করাবো। সেই একটা সুযোগ। স্যার জানেন আমি ভালো স্টুডেন্ট। আর বিকেএসপির ইতিহাসে কোনোদিন কোনো মেয়ে 2 ক্লাস মিলে ফার্স্ট হয়নি। এক সেকশনে হতে পারে। ক্রিকেট যেমন ক্রিকেটে প্রায় নিয়ার অ্যাবাউট 100 জন থাকে, ওরা একটা আলাদা সেকশন থাকে। আর অন্যান্য গেমস যারা সুইমিং, শুটিং, ফুটবল, হকি, বাস্কেটবল সবাই মিলে একটা সেকশন থাকে। একটা সেকশনে ফার্স্ট হয়েছে, বাট 2 সেকশন মিলে কখনো মেয়েরা ফার্স্ট হতে পারেনি। আমি প্রথম বছরই বাজিমাত। বিকেএসপির ইতিহাসে ছেলে মেয়ে সবার মধ্যে ক্লাসে ফার্স্ট। আচ্ছা। এসে সবার আগে মোদি স্যারের কাছে গেলাম, স্যার এই যে ফার্স্ট হয়েছে, এখন আমাকে ক্রিকেট প্র্যাকটিস করান। পরে তো যেমন কথা তেমন কাজ। সুফিয়া ম্যাডাম ছিলেন অ্যাথলেটিক্সের কোচ। সুফিয়া ম্যাডামও খুব ইন্টারেস্টেড ছিলেন। সুফিয়া আপার কথা মনে আছে। তো যেটা হলো যে সব গেমসের মেয়েদেরকে নিয়ে, টেনিস থেকে, সুইমিং থেকে, শুটিং থেকে সবাইকে নিয়ে আমরা একটা ক্রিকেট টিম বানালাম। আচ্ছা। তখনও বিসিবির সবাই কিন্তু আমাদের বিকেএসপিতে যেত ক্যাম্প করতে, এ টিম বলেন, ন্যাশনাল টিম বলেন। তো ওরা যখন দেখলো যে ও মেয়েরা ক্রিকেট খেলছে, ওরা মাঝে মাঝে একটা ব্যাট দিত, একটু বল দিত, এরকম করে করে ছেলেদের মানে নিয়ে বিসিবি কোনো উদ্যোগ নেওয়ার আগেই আপনারা বিকেএসপিতে নিজেরা একটা টিম করে ফেললেন। নিজেরা টিম করলাম এবং আমার জন্যই সেটা করা হলো। সেই টিমটা কারা ছিল? পরে কি আর কেউ ক্রিকেটে আসছে? না, আর কেউ পরে ক্রিকেটে আসেনি, কারণ ওরা তো আসলে বিভিন্ন ক্ষেত্রে অ্যাথলেটিক্স প্লেয়ার ছিল। টেনিসের মেয়েরা ভালো ক্রিকেট খেলতো কারণ ওদের হাতে পাওয়ার ছিল। তো আমরা একটা টিম করলাম, আমাদের শুক্রবার বন্ধ, শুক্রবার প্র্যাকটিস করাতো, শনিবার প্র্যাকটিস করাতো। 2022 সালে, আমার এখনও মনে আছে, 2022 সালে জুন মাসে আমরা একটা প্রথম ক্রিকেট ম্যাচ খেললাম। আমরা শুনলাম যে নারায়ণগঞ্জে, 2002-এ নারায়ণগঞ্জে মেয়েদের একটা টিম ছিল। নারায়ণগঞ্জে তখন বেশ কিছু মেয়ে ক্রিকেট প্র্যাকটিস করতো। তো বিকেএসপি থেকে অ্যারেঞ্জ করলো, বিকেএসপি নারায়ণগঞ্জের মেয়েদের টিম আসলো। জুনে কোনো একটা ডেট আমার মনে নেই, মাশরাফি ওই দিন ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে। আমার মনে আছে যে পরের দিন পেপারে আমার ছবি আসলো, মাশরাফির ছবি আসলো 2002-এ। এবং তখন এটা আসলো যে আমরা খেললাম নারায়ণগঞ্জের সাথে, বিকেএসপির সব স্টুডেন্ট খেলা দেখতে এসছে। মানে অন্যরকম একটা ভাইব ছিল। জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ, আমি ক্যাপ্টেন ছিলাম, ভালো খেলেছি, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি। ওটা ছিল আমাদের প্রথম ক্রিকেট ম্যাচ 2002-এ। তারপর থেকে রেগুলার প্র্যাকটিস করতাম, বাট আসলে টিমের তো কোনো নামগন্ধ নেই। এরকম করতে করতে 2002 থেকে 2006 চলে আসলো, 2007 চলে আসলো। আমি ক্রিকেট প্র্যাকটিস করছি, ধরেন সপ্তাহে 1 দিন করে ক্রিকেট প্র্যাকটিস করা আর কি হয়। যখন শুনলাম যে বাংলাদেশে মেয়েদের ক্রিকেট টিম হচ্ছে, জেলা ভিত্তিক খেলা হচ্ছে, আমি তো বিকেএসপি থেকে আসলে জেলায় খেলতে পারবো না, তখন আমি বিকেএসপি থেকে চলে আসলাম। সো আমি বিকেএসপি থেকে ঢাকায় চলে আসলাম, এসে ঢাকা জেলায় আমি ক্রিকেট
খেলার জন্য মানে ঢাকা জেলায় গেলাম, ট্রায়াল দিলাম, তো ওখানে ঢুকলাম। তো ডেফিনেটলি তার কিছুদিন আগে থেকে ঢাকায় অনেক বেশ কিছু প্র্যাকটিস করতো আর কি। তো ওরা, আমি হঠাৎ করে নতুন আসছি তো ওভাবে অ্যাকসেপ্ট করেনি, খুব একটা ভালো সুযোগ পেলাম না। প্রথম জেলা ভিত্তিক খেলা হলো, সুযোগ পেলাম না। একটা ম্যাচ খেলার সুযোগ দিয়েছে, একটা ম্যাচে ভালো করেছে, বাট যেহেতু ওরা অনেক আগে থেকে ওদের বন্ডিংটা একটা টিম হয়ে গেছে, হ্যাঁ একটা টিম হয়ে গেছে, আমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলাম, খেলার সুযোগটা দিল না। তো আমি খুব আপসেট ছিলাম, যে আমার খুব ইচ্ছা ছিল প্রথম ন্যাশনাল টিমে খেলবো। তো যারা খেলা হয়ে গেছে একটা ম্যাচ থেকে তো আমাকে সিলেকশন করবে না ডেফিনেটলি এতগুলো ম্যাচের মধ্যে। তো খুব মন খারাপ, একটা ক্যাম্প ডাকলো, একটা সিলেকশন হলো 20-25 জনের কিছু একটা। তারপরে হঠাৎ একদিন শুনলাম, এর মধ্যে আমার শরীর খুবই খারাপ, প্রচণ্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারি না। হঠাৎ করে শুনলাম যে একটা ওপেন ট্রায়াল হবে। ওকে, ওপেন ট্রায়াল হবে যেখানে যারা হয়তো বা খেলার সুযোগ পায়নি বা ভালো করতে পারেনি, সিলেক্টররা তাদের দেখবেন। আমি বিছানা থেকে উঠতে পারছি না, তারপর আমি এই সুযোগ মিস করবো না। আমি পেস বোলার ছিলাম, পেস বোলার, ওপেনিং ব্যাটার। পরে তো অফ স্পিন করতেন। হ্যাঁ, এই অফ স্পিনের কাহিনী এটাই, যে আমি এত জ্বর, আমি বিছানা থেকে উঠতে পারছি না, পেস বল করবো কীভাবে। সিলেকশনে গেলাম, আতার আলী খান তখন সিলেক্টেড ছিলেন, এবং রফিক ভাই তখন ছিলেন, মোহাম্মদ রফিক না আমাদের, বাগমামা, হ্যাঁ বাগমামা, হ্যাঁ উনি সিলেক্টেড ছিলেন। আমি এত জ্বর, আমি পেস বোলিং করতে পারবো না। আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমার লাইন লেন্থ তো খুবই ভালো, আমি স্পিন করি, অ্যাটলিস্ট স্পিন করি। আমার কখনোই ওয়াইড হতো না, আমি 10 ওভার একটা না করলেও আমার একটা বল ওয়াইড হতো না। তো ওই সময় তো এর আগে কখনোই স্পিন বল করেন না? কোনোদিনই করি নাই। মানে আছে না যে একটা যে ভালো বোলিং, তো পেস বোলিংও করতাম, তো বলের জায়গাটা ভালো। আমি স্পিন করলাম, খুব পছন্দ হলো, আমি ব্যাটিং করলাম, খুব পছন্দ হলো। লাকিলি ওখান থেকে আমি ন্যাশনাল ক্যাম্পে ডাক পেলাম। আচ্ছা, তো ওটাই ছিল সুযোগ। ন্যাশনাল ক্যাম্পে আসার পরে তো আসলে আটকানোর কেউ নেই, তখন আপনার প্রতিভা। তখন আমি সব প্র্যাকটিস ম্যাচগুলোতে ভালো খেললাম, প্র্যাকটিসে ভালো খেললাম, এবং প্রথম ন্যাশনাল টিমে আমরা 2007-এ প্রথম ট্যুর করলাম মালয়েশিয়া যাওয়ার আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম জুনে। থাইল্যান্ডে আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেললাম থাইল্যান্ডের সাথে, তারপর আমরা মালয়েশিয়ায় গেলাম, এসিসি কাপ খেললাম, ওখানে চ্যাম্পিয়ন হলাম আর কি। প্রথম ন্যাশনাল টিম। হ্যাঁ। আমি যদি আরেকটু পেছাই, আপনি যেটা একটু আগে বললেন যে আপনার বাবা মা খুব সাপোর্টিভ ছিলেন, মানে এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে যে লালমনিরহাট আমি কখনো যাইনি, কিন্তু আপনার সঙ্গে কথা হচ্ছিল যে একদম সীমান্তে, সেই 3 বিঘা করিডোরের কাছে আপনার বাড়ি পাটগ্রামে। ওখানকার একটা ফ্যামিলির বাবা মা এই যে সাপোর্টটা দিলেন, এটা কি মানে ফ্যামিলিতে কোনো স্পোর্টস হিস্ট্রি ছিল এরকম কিছু, বা ওনাদের মানে এত লিবারাল তো বাংলাদেশে সাধারণত হয় না, মেয়েদের তো খেলায় আসা খুব কঠিন হয় বাংলাদেশে। ডেফিনেটলি আপনি যদি আমার নামটাও একটু দেখেন, জেসি, ওই যুগে জেসি নাম হয়তো বা গ্রামের থেকে একটা মহিলার মাথায় আসা খুব ডিফিকাল্ট। তো আমার আম্মু যেটা হয়েছিল যে আমার আম্মু ইডেনে পড়তেন, তো আমার আম্মু মানে ইডেনে পড়া থেকে ঠিক করে রেখেছেন, কোথাও একটা নামটা শুনেছিলেন যে আমার কোনোদিন মেয়ে হলে নাম আমি জেসি রাখবো। সেটা কি জেসি ওয়েনসের নামে কোনোভাবে? আমি জানি না আম্মু কোথায় শুনেছে বা কিছু, আমি জানি না, বাট খেলাধুলার কোনো হিস্ট্রি আমার 14 গোষ্ঠীতেও কোথাও নেই, এখনও নেই আসলে, আমি একাই এখনও। সো আম্মুর এটা আসলে, আমার আম্মু সবসময় চাইতেন ছোটোবেলা থেকে যে আমি সব কিছুতে কম্পিটিশন, যেমন আপনি স্কুলে খেলাধুলা হলে যেটা হতো যে আমি সব কিছুতে সব প্রাইজ নিয়ে আসতাম। তো যারা প্রাইজ দিতে আসতো তখন ওই ইওনো টিওনো ওনারা যেত, তো ওনারা প্রাইজ দিয়ে আসার মতো তোমার আম্মুকে আজকে বস্তা নিয়ে এসছে প্রাইজ নেওয়ার জন্য। আমি মানে যেখানেই যাই সেখানেই ফার্স্ট, সেটা গান বলেন, নাচ বলেন, কবিতা বলেন, বিতর্ক বলেন, খেলাধুলা সব কিছুতেই। আম্মু আমাকে আসলে এভাবেই বড় করেছে। আর আমার আব্বু খুবই সাপোর্টিভ। আমার আম্মু প্রাইমারি স্কুলে হেড টিচার ছিলেন, আমার আব্বু ব্যাংকে ছিলেন। আব্বু সবসময় আম্মুকে সাপোর্ট করেছেন, আমাদেরকেও সাপোর্ট করেছেন। সো আব্বু আম্মু যেটা হয়েছে যে আসলে আব্বু মানে ফ্যামিলি একটা কিভাবে যাবে বাবা মার উপর অনেকটা ডিপেন্ড করে। তো আম্মু যেহেতু ঢাকায় পড়াশোনা করেছেন, আম্মু মানে ওই সময় ইডেনের মেয়েরা আমার মনে হয় যে এখনকার ইডেনের মেয়ের থেকে আরও বেশি ফাস্ট ছিলেন, খুবই অ্যাক্টিভ ছিলেন আর কি। ওনারা যে পরিমাণে কালচারাল অ্যাক্টিভিটিসে ছিলেন, এখন তো আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো অনেক বেশি পলিটিসাইজড হয়ে গেছে, তখন কালচারাল অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল। ওরা খেলাধুলা করতেন, গান বাজনা করতেন, ফলে ওনাদের আসলে প্রোগ্রেসিভ একটা মাইন্ডসেটই ছিল ওই সময়। এইটাই তো আম্মু আসলে বললাম তো যে আম্মু আমাকে এভাবেই তৈরি করেছেন সব সময়, যার জন্য কোনো কিছুতে না করেননি। বিকেএসপির ভর্তির ব্যাপারটা ওই যে বললাম না, একটা ক্যাডেট
আপনি যখন যে কোনো প্যারেন্টসদেরকে ক্যাডেট অপশন যদি দেন, ক্যাডেট এবং বিকেএসপি, সবাই ক্যাডেটটাকেই চুজ করবে। আমার আব্বু আম্মুও সেটা করেছিল, বাট এটার জন্য আমার একটু ওদের বলবো না, মানে একটা জেদ তো আসলে ছেলে মেয়ে তারপরে করলেই ওই শোনে। বয়সে একটা মেয়ের জেদ শুনে তাকে বিকেএসপিতে ভর্তি করা, এইটা আপনার আব্বু আম্মুকে অবশ্যই আমি বিশেষ আমি করে আমার আপনার আব্বুর আম্মুকে একটা বিরাট উদাহরণ দিই salute দাদা। দিতে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা আমাকে বাইক চালানো শিখিয়েছেন। আমার আব্বু নিজে তাই বাইক চালানো শিখে, তো বড় বড় বাইক আমি চালাই। তো তখন তো দেখা গেল যে মামারা চাচুরা বাসায় এসে শুধু বাইক রাখতো, বাইকের চাবিটা কোথাও রাখতো, আমি ওরা বাসায় ঢোকার সাথে সাথে আমি বাইকের চাবিটা চুরি করে নিয়ে আমি বাইক চালাতে চলে যাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার আব্বু নিজেই আমাকে শিখিয়েছেন। বাহ, আমার চাচা আমাকে ক্লাস 7-এ থাকতে গাড়ি চালানো শিখিয়েছেন। আচ্ছা। তো এই সাপোর্টগুলো আমি পেয়েছি। গাড়ি মানে 4 হুইলার হ্যাঁ, 4 হুইলার আপনি ক্লাস 7-এ থাকতে আমাকে শিখিয়েছেন। তারপর অনেকদিন গাড়ি চালানোর প্র্যাকটিস হয়নি, বাট বাইকটা তো আমার কন্টিনিউ ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো আমার আব্বুকে বলিনি, বাট আব্বু নিচে থেকে শিখে। আমার ভাই এখনো বাইক চালাতে পারে না, এখনো না, বাট আমাকে ক্লাস 6-এ থাকতে শিখিয়েছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি আমার বাবার থেকে বা আমার মায়ের থেকে পেয়েছি দেখে আজকে হয়তো বা এইদিকে অগ্রসর হতে পেরেছি। বা আমি একটু ছোট ছিলাম, মানে আমার ভাইয়া বড়, আমি ছোট, বেশি আদর দিয়েছে, একটু দুষ্টামি বেশি করেছি, তো এর জন্যই হয়তো বা এই সাহসগুলো দিয়েছে। দুষ্টুরাই সফল হয়। আর যে একটা জিনিস যে ধরেন এক্ষেত্রে আমি আপনাকে একটু ব্যতিক্রম বলবো, যে আমাদের দেশের মেয়েদের যেটা হয় আসলে খেলাধুলা পর্যন্ত আসতেই খুব স্ট্রাগল করতে হয়। আপনার টিমমেটদের দিয়েই তো আপনি এটা ভালো জানেন, কিন্তু আপনি যেহেতু বাবা মারা তো সুন্দর সাপোর্ট পাচ্ছেন, পরে বিকেএসপি ওটা তো খেলার জায়গায়, কিন্তু এরপরে যখন আপনি ওয়ার্ল্ড ওপেন ন্যাশনাল লেভেলে আসলেন, তখন কি মনে হলো যে আমাদের সোসাইটি আসলে এত সাপোর্টেড মেয়েদের খেলাধুলায়? দেখেন, শুরুর দিকেই বরঞ্চ আমাদের স্ট্রাগল করতে হয়েছে। শুরু যখন ধরেন বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমও হয়নি, ক্রিকেট খেলছি বা খেলাধুলার সাথে কোনো ফিউচার নাই, তো অনেক কথা শুনতে হয়েছে। আমার থেকে বেশি মনে আমার আব্বু আম্মুকে শুনতে হয়েছে যে হ্যাঁ, মেয়েকে কেন খেলাধুলার পিছনে সময় নষ্ট করছে, কি হবে না হবে। বাট সেই জিনিসটাই পাল্টে গেছে যখন আমরা ফার্স্ট ন্যাশনাল টিম খেলে আসলাম, এসিসি চ্যাম্পিয়ন হলাম। তখনকার দিনে তো আমরা ছোট, প্রথম ন্যাশনাল টিম, পেপারে একটু ছবি, একটা নিউজে একটা, মানে এত মিডিয়াও তো তখন ছিল না, খবরে আমাদের নিউজ দিচ্ছে, বাড়িতে যাচ্ছি বিশাল সংবর্ধনা দিচ্ছে, মানে এই জিনিসগুলো তো অনেক, মানে ওই সময়। তখন আবার সব কিছু পাল্টে গেল, তখন খুব অবাক হলাম যেই মানুষগুলো ধরেন 6 মাস 1 বছর আগে আব্বু আম্মুকে বললো যে হ্যাঁ কেন, মানে কটু কথা শোনাচ্ছে, সেই মানুষগুলো দেখলাম এসে কংগ্রাচুলেশন বলছে, আদর করছে, প্রাউড ফিল করছে না এই। তো তখন আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি ভালো কিছু করবেন সবাই আপনার সাথে আছে, ভালো কিছু করলে সব কিছু আপনি আপনার ফরে আনতে পারবেন, বাট আপনি যখন মানে ব্যর্থ হবেন তখন কাউকেই হয়তো বা সাথে পাবেন না। মানে সফলতার অনেক পিতা, সফলতার, হ্যাঁ, সেই বিখ্যাত কথা। তো এই জায়গাটায় যে আরেকটা জিনিস যেটা আপনার নিজের ভিতরে কখনো এই কোশ্চেন তৈরি হয় নাই যে আমার বয়সী আর একটা মেয়ে হয়তো ব্যাংকার হওয়ার জন্য চেষ্টা করতেছে বা বিসিএস দিচ্ছে বা অনেক অপশন, তো আমার আব্বু আম্মু ভালো চাকরি করেন, আমি যে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আসলে কোনো, তখন তো আপনি যে সময়ের কথা বলতেছেন তখন ছেলেদের খেলায়ও বাংলাদেশে এত টাকা নাই যে আপনি ক্যারিয়ার করবেন, অত সুন্দর টাকা নাই, তবু ছেলেদেরটা বুঝলাম, কিন্তু মেয়েদের তো খেলাটাই নাই, সেরকম একটা জিনিসের দিকে আগাচ্ছেন। এটা কি মানে কখনো বিচার করছেন না শুধু ওই যে ক্রেজিনেসের কারণেই? না, আমরা তো মানে বললাম না যে খেলাটা তো টাকার জন্য খেলিনি কখনোই। হ্যাঁ, খেলাটা ভালোবাসা থেকেই খেলেছি, কখনো এটাও চিন্তা করিনি। আপনি যদি মানে চাকরির কথা বলেন, আমি যখন রূপালী ব্যাংকে খেলা শুরু করেছি, মানে চাকরি নিয়ে বসেছিল, বলেছে যে জাস্ট হ্যাঁ বলেন চাকরি দিতে, আমার কোনো ইচ্ছা নাই চাকরি করার। মানে আমি খেলা খেলছি আমার ভালোবাসা থেকে। আমার যখন ধরেন আমি এই কাজটা আপনি আজকে করছেন, আমার সাথে শো করছেন, আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না, আপনি জোর করে করাতে পারবেন না। আমি এরকমই মানুষ, আমার যদি ভালো লাগে আমি এটার জন্য হাজার কষ্ট করতে রাজি আছি। আপনি আমাকে বসে থেকে, আমি কোথাও বসে থাকবো এসির মধ্যে বসে চাকরি করব, মাসে আমাকে 1 লাখ বেতন দেন, আমার কাছে আমি ওটা এনজয় করবো না। মানে আমি টাকার জন্য, আমি চাই যে টাকাটা আমি আর্ন করবো সেটা আমি কষ্ট করে আর্ন করবো, যেন সেই টাকাটার জন্য আমার ঘাম ঝরাতে হয়। সো আমি খেলার সময় সেটা করেছি, আমি এখনও সেটা করি। সো এর জন্য ওই যে কমেন্ট্রিতে বসে বসে এসির মধ্যে বসে আমার খুব একটা পোষায় না। আমার মনে মাঠে ঘাম ঝরিয়ে কষ্ট করে টাকাটা ইনকাম করার মধ্যে অনেক আনন্দ আছে। তখন মনে হয় যে না, এটার জন্য আমি যখন ধরেন প্র্যাকটিস
করি বা খেলি, আমার কাপড়ে যদি আমার নোংরা না লাগে, ডাইভ না দিলাম, যদি ঘাম ঝরে যদি কাপড় থেকে পানি না পড়ে, আমার কাছে মনে হয় না যে আমি হার্ডওয়ার্ক করেছি। আমি যদি অত হার্ডওয়ার্কার না, কিন্তু আমি যখন করি জিনিসটা যেটাই করি আমি খুব হার্ডওয়ার্ক করি, আমি খুব মনোযোগ দিই। ন্যাশনাল টিমে ক্যারিয়ারটা যত বড় হওয়া উচিত ছিল সেটা কি হচ্ছে, বা টোটাল ক্যারিয়ারটা যত বড় হওয়ার কথা ছিল সেটা কি হচ্ছে? দেখেন দাদা আমি সব কিছুই কিন্তু পারফেক্ট টাইমে করেছি। আপনি শুধুমাত্র খেলার কথা আমি চিন্তা করেছি তা না, খেলার সাথে সাথে একটা মেয়ের একটা সময়ে বিয়ে করা দরকার, একটা সময়ে বাচ্চা নেওয়া দরকার, যখন যেটা দরকার আমি সব কিছু করেছি। আমি শুধুমাত্র যদি সব কিছু ফেলে ক্রিকেট খেলতাম আমি অনেক লম্বা সময় খেলতে পারতাম। আমি যদি আমি ন্যাশনাল টিমে তো প্রথম থেকে খেলেছি, আমি টিম থেকে প্রথম বাদ পড়েছি আমি যখন বিয়ে করেছি। এই প্রথম কোনো মেয়ে মনে হয় টিমে থেকে বিয়ে করেছে, এবং আমার টিম থেকে বাদ পড়ার কারণই ছিল 2012 সালে, সেটা আমি বিয়ে করেছি এর জন্য। 2011-তে আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেললাম বাংলাদেশের প্রথম ওয়ানডে টিমে খেললাম, তখন পর্যন্ত আমি ভাইস ক্যাপ্টেন, ওয়ানডে ম্যাচ খেললাম, প্রথম ওয়ানডে ম্যাচ। তারপরে 2012-তে জানুয়ারিতে বিয়ে করলাম, ফেব্রুয়ারিতে কোচ ইন্ডিয়া থেকে আসলো, এসে আমাকে টিম থেকে হঠাৎ করে, মানে আমি ন্যাশনাল টিমের রেগুলার ওপেনার বাদ দিয়ে দিল, বললো যে ও তো বিয়ে হয়ে গেছে, ও ক্রিকেট খেলবে। আমার একটা মেয়ে হয়ে মেয়ের মানে যেন মানে বাংলাদেশে তখন এই জিনিসটা ট্রেন্ড হয়নি। আমি এই পয়েন্টটা শোনার জন্যই এই কোশ্চেনটা করলাম যে ন্যাশনাল টিমে আপনার ক্যারিয়ার যা হওয়ার কথা ছিল সাধারণত আমরা দেখি যে পারফরমেন্স হতে পারে বা অনেক কিছু হতে পারে, কিন্তু একটা মেয়ে বিয়ে করে ফেলছে এই কারণে সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে যাবে, এটা মানে খুবই পিকুলার একটা ডেফিনেটলি পারফরমেন্স তো ডেফিনেটলি কিছু ছিল না, কারণ হচ্ছে পারফরমেন্স তো আমি যদি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন, আমি ন্যাশনাল টিমের রেগুলার ওপেনার, আমি অলরাউন্ডার, তখন তো লিগও শুরু হয়ে গেছে, লিগে আমি বরাবরই আমি বেস্ট পারফর্মার, ওয়ান অফ দ্য, আমি সবসময় আমি টপ 3-তে থাকি, সেটা অলরাউন্ড পারফরমেন্সই। লিগ নিয়ে তো কোনো কোয়েশ্চেনই নেই বাংলাদেশে। তো পারফর্মার হওয়ার পরেও বিয়ে করা ছিল অপরাধ, সেটা করেছি। বাট আমার এটার জন্য ওই সময় বাদ পড়াটা আমি চিন্তাও করিনি কখন, ওই সময়টা আমার খুব খারাপ সময় গেছে, স্ট্রাগল করেছি। মানে আমি যখন এটা তো সবার বুঝে যে কখন আমি বাদ পড়বো, বাকি আমি ভালো খেলছি না। যখন আপনি ক্যারিয়ারের পিকে এই সময় বিয়ে করা যদি অপরাধ হয়ে যায়, তারপর যদি টিম থেকে বাদ পড়েন, সেটা মেনে নেওয়াটা খুবই কষ্ট ছিল। এমনও হয়েছে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সেই স্ট্যাটাস পর্যন্ত সিলেক্টররা দেখছে যে আমি কি স্ট্যাটাস দিলাম, মানে স্ট্যাটাস দিয়ে বলছে যে ও ফেসবুকে আমি স্ট্যাটাস দিতেই পারি একটা ফেসবুকে। সেটা দেখেও দেখা গেল যে মানে আমার সিলেকশনের একটা প্রসেস বলতে, হ্যাঁ ও তো ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস তো কোনো কিছু, মানে আমি কখনো কাউকে মিন করেও লিখিনি, জাস্ট আবেগপ্রবণ হয়ে হয়তো বাদ পড়ার পরে কিছু লিখেছিলাম, তারপরও কাউকে মিন করে লিখিনি। তো ঠিক আছে, আবার ফাইট করে ব্যাক করা, এবং ফাইট করে এমনই পারফরমেন্স করেছি এর পরের বছর 2013-তে আমি হাইস্ট উইকেট টেকার, হাইস্ট রান গেটার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, মানে কোনো কিছু থেকে কোনোভাবেই আমাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই। বাট ওই সময়টা আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। বাট আমি লাকি, আমি হ্যাপি, আমি বলবো যে আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। পারফেক্ট একটা টাইম থাকে মেয়েদের বিয়ের, আমি ওই সময়ই করেছি, এবং শুধু খেলার কথা চিন্তা করলে হয়তো আমি বিয়েই করতাম না তখন। এখনো দেখবেন অনেকে বিয়েই করেনি খেলা করে। এটা শুধু বিয়ে না করা না, একটা সময় ফিল্মে ছিল এই জিনিসটা, এখন আমাদের স্পোর্টসে ট্যাবুটা তৈরি হচ্ছে যে অনেকে, আমি জানি না আমাদের মেয়েদের মধ্যে কারোর আছে কিনা, অত ভালো খোঁজ রাখি না, কিন্তু ফিল্মেরটা খুব শুনতাম এটা, যে বিয়ে হয়ে গেছে সে প্রাণান্ত করে লুকায় রাখতেছে, এবং এই জিনিসগুলো ইন্ডিয়াতে প্রচুর ঘটতো, এবং সেইটা নিয়েও আবার পরে মুভি হয়েছে যে একটা মেয়ের সংসার লুকায় রাখার জন্য কত কী করতে হচ্ছে, যদি জেনে যায় প্রডিউসাররা যে বিয়ে করে ফেলছে আর ফিল্মে নেবে না, দর্শক বিবাহিত মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চায় না। আচ্ছা, এইটাও আমি বুঝলাম যে দর্শকের ব্যাপার আছে, কিন্তু খেলায় তো তা নাই। খেলায় এই যে ট্যাবুটা তৈরি হয়েছে, এখন আমাদের মেয়েরা, আমি কারোর নাম বলতেছি না, যদি কেউ সংসার করতে চাইতো, সংসার তো করতেই পারতো, কিন্তু এই যে একটা ট্যাবু যে বিয়ে করলে ওকে আর ন্যাশনাল টিমে নেওয়া যাবে না, বিয়ে করলে আর টপ লেভেলে খেলতে পারবে না, একটা অদ্ভুত ট্যাবু আমাদের এখন স্পোর্টসে ঢুকছে, সিনেমা থেকে এসে স্পোর্টসে ঢুকে গেছে। না, এটা আমার মনে হয় যে এই জিনিসটাও আমি ব্রেক করেছি বাংলাদেশে, যে আমার পরে এখন যদি দেখেন অনেকেই আছে যে ন্যাশনাল টিমে যারা বিয়ে করেছে, এরপরে এখন ওই সাহসটা পেয়েছে যে ন্যাশনাল টিমে বিয়ে করেছে। তারপরে যেই বাধাটা ছিল, যে ধরেন বাধা বলবো না, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার
দান বলতে হবে যে আমি খেলতে খেলতেই আমার বেবি না, আমার বিয়ের 5 বছর পর আমি বেবি নিয়েছি। সো সব কিছুর একটা টাইম থাকে যে আপনি যদি টাইমলি সব কিছু না করেন, আপনি দেখালো এন্ড অফ দ্য ডে হয়তো আমি হয়তো অনেক বছর খেলতে পারতাম। আমি খেলেছি 2023 সাল পর্যন্ত খেলেছি, মানে ন্যাশনাল টিমেই যে আপনার খেলতে হবে এমন কোনো কথা নেই। সো কারণ আপনি ধরেন একটা ফিটনেসের ব্যাপারও থাকে, বা আবার অনেক কিছু থাকে। সো বেবি হওয়ার পরেও আমি বেবি হওয়ার 3 মাস পর থেকে আমি আবার খেলা শুরু করেছি। আমি খেলাটা কিন্তু ছাড়িনি এবং আমি টপ লেভেলেই খেলেছি, টপ পারফরমেন্সও করেছি। আমার বেবি হওয়ার পরে আমি 2019 পর্যন্ত আমি ন্যাশনাল ক্যাম্প করেছি। কিন্তু একটা সময় আমার কাছে যখন মনে হচ্ছে যে না ঠিক আছে, আর দরকার নেই এই জায়গাটা, আমার বেবিকে সময় দেওয়া, ন্যাশনাল ক্যাম্পের ওই ফিটনেস মেনটেন করা, একটা সি সেকশন ডেলিভারির পর দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আর আমি তো আমার অন্যদিকে ক্যারিয়ার করে ফেলেছিলাম। আমি পুরো দমে আমি ইন্ডিয়া স্টার স্পোর্টসে কমেন্ট্রি করছি, বাংলাদেশে সব টিভি শো করছি। সো আমার মনে হয়েছে যে না ঠিক আছে, ঘরোয়া লিগ খেলছি, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ সবই খেলছি, আমার বেবিকে সময় দিচ্ছি আমি। আর খেলার থেকে বেশি টাকা আমি তো ওই দিক থেকেই পাচ্ছি। আমি টিভি শো বলেন, কমেন্ট্রি বলেন, প্রচুর টাকা পাচ্ছি, টাকা প্লাস নেম ফেম সব কিছুই পাচ্ছি। সো আমার ওই জিনিসটা আর কাজ করেনি। খেলা থেকে যা পাওয়ার আমার মনে হয় আমি পেয়ে গেছি, এবং খেলার জন্যই তো আমি আজকে এই জায়গায় না। তা তো আমি আপনাকে ধরেন আপনার যতগুলো পরিচয় আম্পায়ারিং নিয়ে তো অবশ্যই একটু গল্প করব, সবগুলোকে আমি স্যালুট করি। আমি যখন কারোর সঙ্গে গল্প করি, যে জেসিকে আমি সবচেয়ে বেশি যে কারণে স্যালুট করি সেটা হচ্ছে জেসি বাংলাদেশে প্রুভ করছে, মানে প্রুভ করা তো এটা যে একটা পথ দেখাচ্ছে যে ওকে আমি খেলা চলা অবস্থায় আমি আমার লাইফটাও কন্টিনিউ করতে পারি, মানে আমাকে লাইফ বিসর্জন দিতে হবে না খেলতে গেলে। ওই যে পাকিস্তানে একটা মেয়েকে নিয়ে আমি নাম ভুলে গেছি, আমরা ফিচার করলাম, বিদেশিটা ফিচার করতে আমাদের ভালো লাগে, দেশে হইলে ওইটা তখন মনে হয় যে আমার কি সুন্দর দৃশ্য, ওর মা, ওর মেয়ে আর ও তিনজনে হেঁটে ঢুকতেছে, ওর মা সঙ্গে আসছে এবং আইসিসি পারমিট করছে যে সম্ভবত এটা গত বিশ্বকাপেরই ঘটনা। হ্যাঁ, মানে এটা ধরেন ও 2022-এ করেছে বিসমা, সেটা কিন্তু আমি 2017-তে করে ফেলেছি, 2018-তে করেছি বাংলাদেশে। সো আমার যেটা হয়েছে যে আমিও এই সাপোর্টটা যে পাইনি তা না। আমি আমার বেবি 3 মাস থেকে যেহেতু আমি খেলা শুরু করেছি, আমার বেবিকে নিয়ে ড্রেসিং রুমে গিয়েছি, আমার শাশুড়ি ছিলেন ওকে নিয়ে বসে, আর ব্রেস্ট ফিডিং বেবি ছিল। আমি আম্পায়ারকে আমার বলতে হয়েছে যে আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম, বলতে হয়েছে যে স্যার আমার বেবিকে একটু ব্রেস্ট ফিড করতে হবে, আমাকে একটু বাইরে যাওয়ার পারমিশন দেন, এসে আবার বোলিং করতে হয়েছে। আমি কিন্তু সেটা করতে হয়েছে আম্পায়ারদের কাছ থেকে বা সতীর্থদের কাছ থেকে সব সময় আমি ওই সাপোর্টটা তখন পেয়েছি। আমার বেবি হাঁটা শিখেছে ড্রেসিং রুমে, আমার বেবি কথা শিখেছি আমার সতীর্থদের কাছ থেকে। সো এই সাপোর্টটা আমি সবার কাছে পেয়েছি। যেমন আমি নেয়ার পরে আপনি দেখবেন যে আরো অনেকেরই কিন্তু এরপরে বেবি হয়েছে, ওদেরকে নিয়েছে। তো এইটাই যে এমন না যে আমি মা হওয়া একটা মেয়ের জীবনে সব থেকে বড় কি বলবো যে বড় দান বলবো। আর একটা মেয়ে মা না হলে আসলে মেয়ের যে অস্তিত্ব সেটা হয়তো বুঝতে পারবে না যে মা হওয়াটা কত বড় ব্যাপার, বড় প্রাপ্তি। সো এটা না হলে হয়তো আমিও বুঝতে পারতাম না। এর জন্য আমি সবসময় বলি যে সব কিছুর একটা পারফেক্ট সময় থাকে। আমি হয়তো চাইলে আরও 2 বছর 3 বছর আরামে খেলতে পারতাম, ন্যাশনাল লিগ, প্রিমিয়ার লিগ খেলতে পারতাম, ভালো জায়গায় খেলতে পারতাম, ভালো পেমেন্ট নিয়েই খেলতে পারতাম, কারণ আপনি জাতীয় দল আর ঘরোয়া লিগের হিসেব নিকেশ পুরোপুরি আলাদা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এই সময়টা আমি আম্পায়ারিংয়ে যদি দেই, আমি খেলায় থাকতে থাকতে আম্পায়ারিংটা একটা জায়গায় নিয়ে এসেছি যে না, আমার ইন্টারন্যাশনাল ডেবিউ, খেলাটা ছাড়লাম ঠিক আছে ভালোভাবে। আম্পায়ারিংয়ে যখন এসেছি তখন আমি আর খেলা নিয়ে কোনো চিন্তা করিনি। আম্পায়ারিংয়ে যখন এসেছি পুরো দমে আমি আম্পায়ারিংয়ে সময় দিয়েছি। সব কিছু আমার মনে হয় সময় মতো হওয়াটা খুবই জরুরি। আপনি খেলায় থাকা অবস্থায় আপনার 3টা অপশন আপনার সামনে ওপেন ছিল। আপনি কোচিং কোর্স করে ফেলছেন সম্ভবত লেভেল 2, তাই না? লেভেল 2 আমি 2014-এই করেছি। 2014-এই করে ফেলছেন। আম্পায়ারিং কোর্স করে ফেলছেন, ওদিকে কমেন্ট্রি করতেছেন, খেলা বিশ্লেষণ করতেছেন, টিভিতে বিশেষজ্ঞ হিসেবে যাচ্ছেন। তো এই 3টা পথের মধ্যে আপনি অলরেডি কিছুটা ধারণা দিয়েছেন যে আপনি মাঠে পরিশ্রম করতেই পছন্দ করেন। তারপরেও মানে আমি যদি বলি যে স্টারডমের একটা ব্যাপার আছে, ওই সময় হয়তো অনেকে, আমার ধারণা এখন অনেকে হয়তো মিলাতেও পারেন না যে ওই জেসি আর এই জেসি একই। আমি নিশ্চিত করতেছি যে এই দুজন একই। ওই সময় আপনার যে রেগুলার ক্যামেরায় দেখা যাচ্ছে, অলমোস্ট সপ্তাহে 2 দিন বিভিন্ন টিভিতে শো করতেছেন, স্টার স্পোর্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করতেছেন, ইন্টারন্যাশনাল ম্যাচে যাচ্ছেন, এই এসির মধ্যে বসে মজা করে টাকা আয় করা, ওই লাইফটা ছেড়ে আবার মাঠে চলে আসে, এই সিদ্ধান্ত নেওয়াটা কি সহজ ছিল?
সহজ ছিল না শুরুতে, ডেফিনেটলি ছিল না, বাট আমি বললাম না যে যখন আমি ডিটারমিন হয়ে গেছে যে আমি এই কাজটাই করতে চাই, তখন মনে হয়েছে যে যেমন আপনি যখন প্রথমে আমি যখন শুরুতে আম্পায়ারিং শুরু করেছি, তখন তো আম্পায়ারিংয়ে আসলে লোকাল লেভেলে আমি স্কুল ক্রিকেট থেকে শুরু করেছি, স্কুল ক্রিকেট 3rd ডিভিশন, বিভিন্ন জেলায় গিয়েছি। তখন আমি মনে করেছি যে ঠিক আছে, এটা আমার ইনভেস্টমেন্ট পিরিয়ড, এটা আমার কষ্ট করার সময়, এই সময়টা আমি কষ্ট করবো, বাট এখান থেকে যদি ভালো ফল আপনি পেতে চান আপনার এই জায়গাটা করতে হবে। ইন্ডিয়ায় আমি প্রচুর টুর্নামেন্ট করেছি, বাংলাদেশে যখন অফ সিজন, আমি কিন্তু বাংলাদেশের সব আম্পায়াররা বসে আছে, আমি ইন্ডিয়ায় চলে গেছি, আমি ইন্ডিয়ায় টুর্নামেন্ট করছি, আমি ইন্ডিয়ায় ছেলেদের ম্যাচ করছি, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। বাট হ্যাঁ, ওই যে এসির মধ্যে বসে আরামে যাবো, আরামে মেকআপ টেকআপ করে, এটা একটা স্টারডম আছে, বাট স্টারডমের থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার জীবনটা কিভাবে পার করতে চান, কতটা কষ্ট করে কাটাতে চান। আমি কষ্ট করেই কাটাতে চাই, আমার কাছে যেন মনে হয় যে আমি আজকে 10 টাকা ইনকাম করছি, সেটা কষ্টের টাকা হতে হবে, যেন এই টাকাটার মূল্যায়ন আমি বুঝি যে হ্যাঁ আমার পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা আমি ইনকাম করেছি, এবং এটার একটা মিনিংটাই আসলে আলাদা। যাচ্ছি, কমেন্ট্রি করছি, মানে কথা বলছি একটা ম্যাচে, ইজি মানি আমি কখনোই চাইনি না। আপনি যখন কমেন্ট্রি করছেন তখনও কি এই যে ছোট ছোট লেভেলের যে আম্পায়ারিং এগুলো করছেন? হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট্রি একবারে ছেড়ে দিইনি, এখনও আমার কাছে যখন মনে হয় যে অনেক আম্পায়ারিং করেছি, মানে সিজনে আমি একটা হলেও টুর্নামেন্ট করি, কারণ আমাদের কিন্তু মেন্টালি অনেক বেশি প্রেশার পড়ে যায়। শুধু আম্পায়ারিং আপনি যদি চিন্তা করেন, এলবিডব্লিউ ওয়াইড বল নো বল, এলবিডব্লিউ ওয়াইড বল নো বল, এলবিডব্লিউ স্বাভাবিক আপনার 100টার মধ্যে আপনার 10টা এলবিডব্লিউ আপনার ভুল যাবেই, বা আপনার কাছে মনে হবে কেউ এটা নিয়ে কোয়েশ্চেন করবে, মেন্টাল প্রেশার কিন্তু অনেক থাকে। এখান থেকে আমার কাছে যদি মনে হয় যে খুব একটা ব্রেক দরকার, আমি হয়তো বা ইন্ডিয়া চলে যাই, যেমন রিসেন্ট আমি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও করে আসছি, ইন্ডিয়ায় গেলাম, একটু আম্পায়ারিং পুরোপুরি মাথা থেকে এক সাইডে রেখে একটু কমেন্ট্রি করলাম, ঘুরলাম ফিরলাম, আবার আসলাম, আবার ফ্রেশভাবে শুরু করি। সো এইটা একটা আপনার রিফ্রেশমেন্ট দরকার। আগে যেটা হতো যে আমি খেলার সময় একই কাজ করতাম, খেলা শেষ হয়েছে, বড় কয়েকটা টুর্নামেন্ট খেললাম, আমি একবারে দেশের বাইরে চলে যেতাম বা কোথাও একবারে ঘুরতে যেতাম, আবার ফ্রেশ হয়ে আসতাম। এখন যেটা হয় যে আমার এটা পেইড হলিডের মতো হয়, যে আমি গেলাম, আমার কাছে আমি কমেন্ট্রিটাকে এখন হলিডে হিসেবে মনে করছি, আম্পায়ারিং থেকে একটু ব্রেক নেওয়া, আর আমার কাজ করাও হচ্ছে, ঘোরাও হচ্ছে। এই আপনি যখন আমাদের এখানে আম্পায়ারিং শুরু করলেন একদম শুরুর দিকে, ওই টাইমটায় কি আপনার সিনিয়র কোনো ব্যাচ ছিলেন আম্পায়াররা মেয়েদের? 2014-15 দিকে 2-1 মেয়ে আম্পায়ারিং করা শুরু করেছিল, 1-2 ফার্স্ট ডিভিশন ম্যাচ করেছিল, বাট সেটা আর কন্টিনিউ হয়নি। হ্যাঁ, তো আমি যেমন মিঠু ভাইয়ের সাথে আমার যেদিন প্রথম কথা হয় 2022 সালে, আমি কিন্তু আমি জানি যে 2-1 মেয়ে আম্পায়ারিংয়ে ইন্টারেস্টেড, তো ডলি আছে বিকেএসপিতে একজন, তো আমি ওদের জন্যই বলেছিলাম যে ভাইয়া মেয়েদেরকে কেন আম্পায়ারিং দেন না, তো মিঠু ভাই তো তখন প্রথম বিসিবি আম্পায়ার্স ডিপার্টমেন্টে আসছে, ওই মিঠু ভাইয়ের সাথে আমার পরিচয় একটা শোতে, শো করছি একসাথে, আমি আর উনি গেস্ট, উনি ব্রেক টাইমে বলছে, তো আমি তখন মিঠু ভাইকে ওইভাবে চিনি না, তো বললো যে আমি আম্পায়ার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তখন আমি বললাম যে ভাইয়া মেয়েদের আম্পায়ারিং কেন দেন না, বলে যে মেয়েরা আম্পায়ারিং পাস করেছে কিনা, বললাম হ্যাঁ আমি নিজেও করছি 2009-এ, আমরা একসাথে, আমি ডলি আমরা একসাথেই করেছি। বলে আচ্ছা ঠিক আছে। ঠিক তার 4 দিন পরে কিন্তু মিঠু ভাই, অভি ভাইয়ের কাছ থেকে ফোন এলো বিসিবি থেকে, যে এরকম 26শে মার্চের 22 তারিখে মিঠু ভাইয়ের সাথে কথা, 25 তারিখে 3 দিন পরে ফোন আসছে যে মিঠু ভাই আম্পায়ারিং করতে বলছে। কারণ আমি বিপদে পড়ে গেছি, যে আমি বললাম মিঠু ভাইকে আমি তো আম্পায়ারিং এর আগে কখনো করি নাই, বা আমার ইচ্ছাও ছিল না প্রথমে, তো বললো যে মিঠু ভাই আম্পায়ারিং করতে বলছে। এখন আমি ভাবলাম যে আমি চেয়ারম্যানকে বললাম মেয়েদের আম্পায়ারিং দেন না, এখন আমি যদি বলি যে না আমি করবো না, জিনিসটা তো আসলে হবে না, শুরু হবে না। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি শুরু করি, মানে শুরুটা করি অ্যাটলিস্ট। তারপরও আমার ইচ্ছা ছিল না যে তখনই শুরু করবো, ঠিক আছে শুরু করলাম। তো শুরুতে যখন দেখলাম যে না সবাই খুব পজিটিভলি নিল, খুব মিডিয়া কভারেজ প্রথম খুব পেয়েছি, তো তখন সবাই ভাবলো যে হ্যাঁ কন্টিনিউ। তারপর এরপরে আমি একটা স্কুল ক্রিকেটে ম্যাচ করতে গেলাম বাচ্চাদের, কয়েকদিন পরে ঢাকায় যাওয়ার পর, মানে এত কষ্ট দাঁড়িয়ে থাকা, এতদিন ক্রিকেট খেলেছি বুঝিনি আম্পায়ারদের এত কষ্ট। একটা স্কুল ক্রিকেটে বাচ্চাদের ম্যাচ করে এসে আমি আর দাঁড়াতে পারছি না, আমি চলে গেলাম পার্লারে বডি মাসাজ করাতে, পা মাসাজ করাতে। চিন্তা করলাম যে একটা ম্যাচ করে পেলাম 2200 টাকা, পার্লারে দিয়ে আসলাম 4000 টাকা, বাবা এত কষ্ট করা যাবে না। আমি পরে অনেক দিন করলাম না। তারপর যখন ওই যে এশিয়া কাপ মনে হলো
সেপ্টেম্বর। তারপর আমি কিন্তু আর কোনো ম্যাচ করিনি। এই মার্চে একটা করলাম, 26শে মার্চ, আর একটা স্কুল ক্রিকেট। ও এরপর থেকে আর আপনি লম্বা সময় ম্যাচ এরপর আমি করলেন ঠিক না? করলাম যে না, আমি আম্পায়ারিং করবো না। এত কষ্ট, স্কুল ক্রিকেটের ওই কষ্ট, এত কম টাকা, এত কষ্ট, পা ব্যথা, আমার দরকার নাই। তারপর যখন এশিয়া কাপে যখন দেখলাম কাছে থেকে সেপ্টেম্বরে, আমাকে অভি ভাই একদিন ফোন দিল। অভি ভাই, তৌহিদ ভাই, তিনি এখন বেঁচে নেই, তৌহিদ ভাই, তৌহিদ ভাই মারা গেছেন। তৌহিদ ভাই বললেন যে একটু এশিয়া কাপে কাছাকাছি থাকো, একটা টিমের এলো হতে বললেন। আমার প্রথমে ইচ্ছা ছিল না, মেয়ের নাম দিলে, মনে নাম দিল। অভি ভাই বললো যে, অভি ভাইকে তো জানেন মনে হয়, আমার মনে হয় আজকে আমি যেই জায়গায় এসেছি তার 90% কৃতিত্ব আমি অভি ভাইকে দিব ডেফিনেটলি। অভি ভাই আমার কাছে মেন্টর, আমার এডুকেটর। মনি ভাই ডেফিনেটলি আছেন, মনি ভাই অনেক আগে থেকে বলেছেন, মনি ভাই হেল্প করেছেন। মিঠু ভাই তো জীবনে প্রথম ম্যাচে যখন আম্পায়ারিং করতেছেন, মনি ভাই, আমি কালকেও একটা ছবি দেখতেছিলাম, মনি ভাই আপনার মনি ভাই বল করছে। হ্যাঁ, মনি ভাই অনেক আগে থেকে আমাকে বলেছে যে তুমি আসো, আম্পায়ারিং করো বা ম্যাচ রেফারিং করো। তো আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, বাট মনি ভাই আমাকে আরও কয়েক বছর আগে থেকে বলছিলেন। মিঠু ভাই ডেফিনেটলি অনেক, মানে মিঠু ভাই এই সাহসটা করেছে আজ পর্যন্ত। এই যে মাত্র আমি বাংলাদেশ নেদারল্যান্ড করে আসলাম, মিঠু ভাইয়ের সাহসে, মিঠু ভাই আর অভি ভাই, এদের দুইজনের সাহসে। আমার যে মিঠু ভাইয়ের ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর মনে হলো যে 22 তারিখে বললেন 26 তারিখেই আপনার ম্যাচ। হ্যাঁ, মানে 26 তারিখে ম্যাচ দিয়ে দিল। তারপর যখন অভি ভাই বললো যে যাও তুমি এশিয়া কাপটা কাছে থেকে দেখো, সব মেয়ে আম্পায়ার আসতেছে, তখন আমি বললাম যে ঠিক আছে, এশিয়া কাপে খুব একটা কাজও নাই, ঠিক আছে, বিসিবির টাকায় 5 স্টার হোটেলের থেকে কাছাকাছি ম্যাচ দেখলাম। আমি ইউএই টিমের সাথে ছিলাম। আমার চিন্তা কিন্তু এটা যে ঠিক আছে, এশিয়া কাপটাও কাছে থেকে মাঠের থেকে দেখা হলো, বিসিবির টাকায় 5 স্টার হোটেলে থাকলাম, আবার ওরা পেমেন্টও করবে, সমস্যা কি, ক্রিকেটের সাথেই তো আছি। বাট যখন আমি দেখলাম মেয়ে আম্পায়াররা মালয়েশিয়া থেকে, কাতার থেকে, ইউএই থেকে আম্পায়ারিং করছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি কেন নাই এখানে, বা আমাদের বাংলাদেশ থেকে কেন নাই। ওরা যদি করতে পারে, আমরা তো বেসিক্যালি ওদের থেকে, মানে আমি এতদিন ক্রিকেট খেলেছি, আর মানে ওরা ক্রিকেটারও না, ওরা যদি বাইরে থেকে এসে আম্পায়ারিং করতে পারে এত বড় একটা লেভেলে, তাহলে আমি কেন করতে পারবো না। ওই সময় আমি অভি ভাইকে ফোন করলাম যে ভাই আমি আম্পায়ারিং করবো। মানে ওই ভাই এইটা দেখার জন্য আমাকে পাঠাইছে যে আমি যাবো না, আমার একদমই ইচ্ছা ছিল না। বলছে তুমি যাও, মেয়ে আম্পায়ারদের কাছে থেকে দেখো কেমন লাগে, তারপর তুমি ডিসিশন নিও। বললাম না, স্কুল ক্রিকেটে ওটার পর আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, আমি করবো না। পরে আমার কাছে মনে না, আমি তখনই ঠিক করলাম যে আমি ম্যাচ করব। যেদিন এশিয়া কাপ শেষ হলো, পরের দিন থেকে আমি 3rd ডিভিশনে ছেলেদের ম্যাচ শুরু করলাম। ছেলেদের 3rd ডিভিশন থেকে শুরু করলাম, রিজার্ভ আম্পায়ার। আপনার শুরুটা হলো ছেলেদের ম্যাচ দিয়ে? ছেলেদের 3rd ডিভিশন, মানে ওদিকে প্রথম জীবনের প্রথম আম্পায়ারিং করলেন হচ্ছে বাংলাদেশের সব লিজেন্ডারি ক্রিকেটারদের সঙ্গে, মানে দেশের সবচেয়ে বড় আম্পায়ার তখন মনি ভাই খেলতেছে, আকরাম ভাই খেলতেছে, নান্নু ভাই খেলতেছে। আবার প্রথম প্রফেশনাল ম্যাচ সেটা ছেলেদের 3rd ডিভিশন। মানে ওই যে বলি যে আপনি শুরু সবকিছুতে রেকর্ড করেন। তো ওই সিজনটা করলাম, ছেলেদের 3rd ডিভিশন করলাম, 2nd ডিভিশন করলাম। তখন আমার মাথা খারাপ যে যত বেশি ম্যাচ করবো। ওই ভাইকে বলছি, ভাইয়া যেখানে ম্যাচ হবে আপনি আমাকে দিবেন। আমি লালমনিরহাটে গিয়েছি ছেলেদের আন্ডার 16 লঙ্গার ভার্সন করতে। আমি রংপুরে গিয়ে ম্যাচ করছি। লালমনিরহাটে রিসেপশনটা কেমন পাচ্ছিলেন? লালমনিরহাটের রিসেপশনটা খুবই ভালো পেয়েছি। লোকজন অবাক হয় নাই যে? লোকজন অবাক হয়েছে, লালমনিরহাটে আম্পায়ার হিসেবে আসছে। আম্পায়ার হিসেবে আসছে। ওরা আবার না, মানে প্রথমে বুঝে নাই যে দাঁড়ায় থাকতে পারবা 2 দিনের খেলা, 3 দিনের খেলা, 3 দিন দাঁড়ায় থাকতে পারবা? এটা কেমন কোয়েশ্চেন। মানে ওরা ভাবতেছে একটা মেয়ে আসছে 3 দিনের ম্যাচ করতে, 3 দিন দাঁড়ায় থাকা সম্ভব? আমিও ভাবতাম 3 দিন আসলে কিভাবে দাঁড়ায় থাকবো, বাট ওটা না হয়ে যায় আসলে, মানে করতে 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 ওই অভ্যস্ততাটা আমাদের মাথায় চলে আসে। তো তারপর যখন বললাম যে একটার পর একটা, মানে সব জায়গায় ম্যাচ করেছি। ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়ায় অনেকগুলো ম্যাচ করেছি। ইন্ডিয়া চণ্ডীগড়ের রেগুলার ছেলেদের লিগগুলো, ওখানে ন্যাশনাল প্লেয়াররা খেলছে, আইপিএল এর প্লেয়াররা খেলছে। হ্যাঁ, আমি অনেক কিছু না জেনেই আম্পায়ারিং কিন্তু শুরু করেছি, অনেক ল না জেনেই। এমনও আছে যে একটা প্লেয়ার একটা গার্ড চাইছে, ইন্ডিয়ার একটা প্লেয়ার, সবাই মিড স্টাম্প, লেগ স্টাম্প, অফ স্টাম্প চায়। একজন বলছে 2, আমি বললাম 2 মানে মনে হয় মিডল স্টাম্প। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বললাম কি ম্যাম মিডল না 2, ও আন্ডার 19 ন্যাশনাল টিমের প্লেয়ার ইন্ডিয়ান। হ্যাঁ, বললাম 2 কোনটা ভাই? প্লেয়ারকে চিন্তা করলাম, জিজ্ঞেস করলাম। ও বললো যে ম্যাম মিডল আর লেগের মাঝখানে যেটা থাকে ওইটা হচ্ছে 2। আমি জীবনে এতদিন ক্রিকেট খেলছি জানি না যে এই মিডল আর লেগের মাঝখানে যেটা 2। যাক, একটা ভালো জিনিস শিখলাম, ঠিক আছে। তো এরকম আমি কিন্তু অনেক প্লেয়ারদের কাছ থেকে শিখেছি। সন্দীপ শর্মা এখনও আইপিএল খেলে, ন্যাশনাল টিমের প্লেয়ার। ও এসে মানে একটা বল লেগ স্টাম্পের একদম পাশ দিয়ে চলে গেছে, আমি ওয়াইড দিছি। এটা ওয়াইড?
আমি বলে কি আরেকটু হলে তো স্টাম্পে লাগতো, আমার লেগ স্টাম্পের পাশ দিয়ে গেলে এই ওয়াইড, আবার কি ওর সাথে লেগে গেল মাঠের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ও এসে পপিং ক্রিজে ও বল করতেছে, পরপর 2টা খেলা হয়তো একটু স্লিপারি হয়ে গেছে, ওর দাগটার মধ্যে এরকম স্পাইক দিয়ে এরকম করতেছে। আমি বললাম সন্দীপ তুমি কী করতেছো? বলতেছে আমি এটা করতে পারি, তুমি জানো না হয়তো বা, বাট আমি এটা করতে পারি, আমি এখানে স্লিপ করতেছি, আমি করতেই পারি পপিং ক্রিজ, আমি তো ও এটা সরাই দিলে আমি নো বল দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি করতে পারো। আমি ডাকলাম খেলা থামায়, গ্রাউন্ডসম্যানদের আসো আবার ডাক দাও, আমিও এটা করতে পারি, সন্দীপ তুমি ওয়েট করো, নো প্রবলেম। আমি যেমন আমি খুব বড় বড় চ্যালেঞ্জগুলো আমি ইন্ডিয়ার ওদের কাছ থেকে নিয়ে আসছি। সন্দীপ শর্মা, তারপর আন্ডার-19 যারা, ওরা তো আসলে অনেক জানে, তো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মানে আম্পায়ারিং করতে করতে শিখেছি, এবং আমার কাছে একবারও লজ্জা লাগেনি যে আমি এত কিছু জানি না, আমি শিখেছি, শিখতে হবে, কারণ আম্পায়ারিং আমি এখনও যে এই জায়গায় আমি এসেছি, আমি এখনও বলবো না যে আমি 100% জানি, অনেক জানার বাকি আছে। এমন দেখা গেল একটা ছোট স্কুল ক্রিকেটে ম্যাচ করলাম, ওখান থেকে আমি একটা নতুন সিনারিও পেলাম, অনেক জানতে হয় আসলে এই জায়গাটায়। এই জায়গাটায় আমি একদম শুরুটা যদি আরেকটু একটা জিনিস জানতে চাই, যে প্রথম যখন 3rd ডিভিশনে ম্যাচ করতে গেলেন, ছেলেরা ব্যাপারটা কীভাবে নিয়েছিল? ওরা কি চমকে গেছিল দেখে যে একটা মেয়ে এসে আমাদের ম্যাচ করবে? তা আম্পায়ার মানে তো বস, মাঠের বস হবে একটা মেয়ে, চমকে গেছিল না? একটু তো সবাই খুব অবাক হয়ে গেছে যে সব থেকে বড় কথা, ধরেন আপনি এত ছেলের মাঝখানে একটা মেয়ে, আপনি যদি এবারই বাংলাদেশ নেদারল্যান্ড চিন্তা করেন, টিম অফিসিয়াল সব ছেলে, প্লেয়াররা সব ছেলে, অফিসিয়াল সব, একটা মেয়ে মাঠের মাঝখানে কি করতেছে? অনেকের প্রশ্ন থাকে না যে একটা মেয়ে কিভাবে মাঠে ঢুকলো, মাঠে তো অ্যালাউডই না কোনো মেয়ে, দর্শক তো হইতে পারে না। সো এখনও তো মানুষ এভাবেই দেখে আসলে মেয়েটা কোথা থেকে এলো। বাট আমি যেটা, ছেলেরা এইভাবেই নিয়েছিল, তবে ধীরে 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 যখন ম্যাচ করছি, আম্পায়ারিং করছি, যখন ছেলেরা তখন দেখলো যে না, শি ইজ নট ব্যাড, আমার বিহেভিয়ার থেকে শুরু করে ওদের সাথে আমার আচরণ, যখন ওরা বুঝতে পারলো, তখন আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। লিজেন্ড লিগে আম্পায়ারিং এর একটু গল্পটা বলেন। ক্রিস গেইলরে আউট দিয়েছিলেন, লিজেন্ড লিগে কত সালে করলেন এটা? আমি ওটা ছিল 23-তেই, 23 নভেম্বর আমার ফার্স্ট ইয়ার। ওদের সঙ্গে কন্ট্যাক্ট হলো কিভাবে? ওদের সাথে কন্ট্রাক্ট যেটা হয়েছে যে কমেন্ট্রির একটা লিঙ্ক কিন্তু এখানে আছে। ধরেন আমি যখন স্টার স্পোর্টসে কমেন্ট্রি করি, ওখানে একজন ভদ্রলোক আমার খুব ভক্ত ছিলেন কলকাতার। আচ্ছা আচ্ছা। উনি সবসময় আমাকে ফিডব্যাক দিতেন, আমি চিনিও না ওনাকে, বলতেন যে ম্যাম ইউ আর ডুইং রিয়েলি গুড, বাংলা কমেন্ট্রি যেহেতু করছি। সো উনি লিজেন্ড লিগের সাথে জড়িত। আচ্ছা। তো উনি দেখলেন যে আমি আম্পায়ারিং করছি, আমিও ওনাকে বলে রেখেছি যে আমি দেখলাম যে উনি লিজেন্ড লিগ করছে, আমি বলে রেখেছি যদি লিজেন্ড লিগ তো মেয়ে আম্পায়াররা নিত, আম্পায়ারদের নিত, আমি বলেছি যদি কোনো অপশন থাকে জাস্ট লেট মি নো। পরে ওরা দেখলাম হঠাৎ করেই আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, ইউ গোয়িং টু ডু দিস লিজেন্ড লিগ। আমি ভাবলাম যে এমনি হয়তো বা বসছে, বাট আমি যখন দেখলাম যে সিরিয়াসলি ওরা আমাকে লিজেন্ড লিগে নিচ্ছে, ওরা কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে যায়নি, তার আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আসলে, কোনো ইন্টারন্যাশনাল আমি ম্যাচ করি নাই, মানে ওরা খুব বড় একটা রিস্ক নিয়েছে আমাকে লিজেন্ড লিগে নিয়ে। এটা পরিচিতের কারণেই হয়েছে, যেহেতু আমি নিজে থেকে ওদেরকে বলে রেখেছিলাম। ওরা যখন সময় এসছে ওরা আমাকে নক করেছে, সব কিছু করেছে। তারপর ওরা যখন কন্ট্রাক্ট পেপার পাঠালো, আমি যখন দেখলাম $এত, আমি ভাবলাম যে পুরো টুর্নামেন্টে $এত দিবে। হ্যাঁ। পরে আমি তখন বাংলাদেশ পাকিস্তানের চিটংয়ে ম্যাচ করছি, রিজার্ভ আম্পায়ার হিসেবে আমার পার্টনাররা ছিল, আমি যাচ্ছি ম্যাচে, পার্টনারদের দেখাচ্ছি ছেলে আম্পায়ার, ভাইয়া দেখেন তো এটা কি, পরে বলে আরে গাধা, এক একটা ম্যাচে $এত তুই, আমার বাবা, আমি চিন্তাও করতে পারিনি যে, মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে আম্পায়ারিং করে এত টাকা পাওয়া যায়। সো এটা ছিল আমার ফার্স্ট এক্সপ্রেশন যে লিজেন্ড লিগে আমি যাচ্ছি আর পার ম্যাচ আমি এত টাকা পাচ্ছি। টাকার হিসাব নিকাশ শুরু হয়েছে, ডলার থেকে টাকা কত কনভার্ট করলে কত হয়, হ্যাঁ চিন্তা করতে পারছিলাম না। আমার তারপরও বিশ্বাস হয়নি। তারপর যে আমাকে মেইলটা করেছে, আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কি সত্যি পার ম্যাচে নাকি পুরো টুর্নামেন্টে দিচ্ছ? বলতেছে যে ডিয়ার এটা পার ম্যাচে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সো এইটা ছিল আমার লিজেন্ড লিগের ফার্স্ট যে ইয়াটা। আমি খুব এক্সাইটেড ছিলাম লিজেন্ড লিগ করবো। আমি টিভি আম্পায়ারিং এর আগে কখনোই করি নাই, অনফিল্ড তো করিই না। আমার বারবার মনে হতো ভাই ক্রিস গেইল যদি একটা বল মারে, আমি যদি সরতে না পারি, আবার মাথায় লাগলে কি হবে, তো ওখানে মরে যাবো। মানে সবসময় এই ভয়টা না কাজ করতো যে ওরা তো খুব জোরে মারে, আর ওইটুকু সময়ের মধ্যে আপনি নাও সরতে পারেন, এই জিনিসগুলো মাথায় থাকতো। তো যেটা হয়েছে যে আমি এর আগে নেট টেট করলাম। অভিভাই সবসময় বলতো যে, অভিভাই মণি ভাই বলতো যে আগে নেট করতে হবে, নেটে থাকলে ওরা দেখবে যে হ্যাঁ এই আম্পায়ারটা, বোলারদের সম্পর্কে একটা আইডিয়া হয়, ব্যাটারদের সম্পর্কে একটা আইডিয়া হয়।
আমি নেট করলাম, ধরেন কালকে খেলা হাসি মামলা ব্যাটিং করছে, হ্যাঁ হ্যাঁ নেটের মধ্যে হাসি মামলা রিভার্স সুইপ খেলেছে, তো আমি দাঁড়িয়ে যাই, আমার বোলার আপিল করছে, তো আমি বললাম যে আউট। হাসি মামলা বলে ম্যাম আমার গ্লাভসে টাচ লেগেছে, আমি এত লজ্জা পেলাম। তো এদিকে যখন নন স্ট্রাইকে আসলো বললো নো ওয়ারিস, এটা তো মানে রিভার্স সুইপ খেলে তো গ্লাভস এত কাছে, বুঝতেই পারি নাই যে গ্লাভসে। আমি বললাম যে খেলা শুরুর আগেই এই অবস্থা, খেলা শুরু হলে কি হবে? হাসি মামলা এসে বলতেছে না ম্যাম ইটস ওকে, নো প্রবলেম, তুমি ভয় পেও না। এই পরে আমি কথা বললাম অভি ভাইয়ের সাথে যে ভাইয়া এরকম নেট থেকেও অনেক কিছু শিক্ষা দেখেন, তো বললো যে কিছু আমাদের প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসগুলো করলে আমি গ্লাভসের শব্দটাও শুনতে পারবো, আমার কান খুব খাড়া থাকবে, কট বিহাইন্ডের শব্দটা শোনা আসলো। সব থেকে চ্যালেঞ্জ আম্পায়ারদের কট বিহাইন্ড পাওয়াটা, কারণ এটা মেইন আম্পায়ার যে থাকে বোলিং এন্ডে, তার থেকে কিন্তু স্কোয়ার লেগের আম্পায়ার খুব ভালো শুনে, অনেকটা বাতাসের শব্দ সব কিছু মিলে। স্কোয়ার লেগ মিস করে না, বাট মেইন আম্পায়ার বেশিরভাগ সময় কিন্তু কট বিহাইন্ডটা মিস করে। তো তখন অভিভাই বললো যে এই মেডিটেশনটা করতে হবে, একসাথে গান শোনা, বই পড়া, এগুলো। তখন আমি প্র্যাকটিস করতে শুরু করলাম। আর লিজেন্ড তখন আমি মজা যেটা পেলাম যে লিজেন্ড লিগে তো প্রচুর দর্শক, পুরো চারদিকে দর্শক ভরা, ওদের মধ্যে আমি ছোট্ট করে টাক করে শব্দ সেটা আমি শুনতে পারছি। আচ্ছা, মানে এগুলো না ম্যাজিকের মতো কাজ করা। ক্রিস গেইলের আউটটা যেটা হয়েছে যে আমি ওই নেটে আমি ওই বোলারটাকে, যেই বোলারের বলে আমি আউট দিয়েছি, আমি নেটে দেখছিলাম এই বোলার একদম সোজা সোজা বল করে, কোনো টার্ন নেই, নেট থেকে একটা বোলারের আইডিয়া চলে আসে। ক্রিস গেইল যখন বাহাতি ব্যাটার, যেহেতু একটা লেগ স্টাম্পের বাইরে পিচাপের একটা কিন্তু চান্স থাকে, সেম বোলার, কোনো টার্ন নাই। আমি নেটেও দেখছি কোনো টার্ন নাই, এখানেও দেখলাম যে কোনো টার্ন নাই। ক্রিস গেলের পায়ে লাগছে, কোনো মানে পাইছি একটা সুযোগ দিয়ে ক্রিস গেলকে আউট দিলাম। দেওয়ার পর আমি মনে মনে রিভিউ নেয় না কেন, রিভিউ নিলে তো আমি আরও ভালো প্রুভ হবে। তারপর আমি বললাম রিভিউ নাও তুমি, ও পার্টনারকে জিজ্ঞেস করলাম ইউ ক্যান টেক রিভিউ, নো প্রবলেম। ও রিভিউ নিল, হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রিভিউ নিয়ে তো দেখো না, এটা আমার কোনো ডাউটই নাই যে এইটা হচ্ছে নট আউট হবে। তো এইটাই ছিল হচ্ছে ক্রিস গেলে আউট দেওয়ার ব্যাপার, যে বোলারটা আমি আগে থেকে আমার একটা আইডিয়া ছিল সোজা যায়, তো এখানে কোনো কনফিউশন ছিল না। আর এমনভাবে আসলে পিচ আপ হয়েছে, বলটা সোজা গেছে, কোনো ইয়া ছিল না। ভালো লাগছে যে এই ধরনের। ইরফানের সাথে আমার প্রথম দিন একটু কথা কাটাকাটি হয়েছে, একটু প্রেশার ক্রিয়েট করেছে, ভাবছে বাংলাদেশ থেকে আসছে একটা মুসলিম মেয়ে কী করবে। কিন্তু তারপর ইরফান পাঠানি আমি দেখছি 5 ম্যাচ পরে দৌড়ে আসছে আমার কাছে, এসে বলছে ম্যাম আমি একটা ম্যাচে ইন্সপেকশন করে যাচ্ছি, বলছে একটু কথা ছিল, যে কি ইরফান, পরে বলতেছে ইউ আর ডুইং ভেরি গুড। মানে আমি খুবই অবাক হয়ে গেছি যে বাংলাদেশ থেকে এসে একটা মুসলিম মেয়ে তুমি এত ভালো আম্পায়ারিং করতেছো, তুমি খুবই ভালো করতেছো, এই টুর্নামেন্টে ইউ আর দ্য বেস্ট আম্পায়ার, ইরফান পাঠান আমাকে বলতেছে। সো এরপরে আর কিছু বলার থাকে না। আমাদের বাংলাদেশের রাজ্জাক ভাই খেলছে, তো আমার যেটা ছিল যে লিজেন্ড লিগে আমার 99.9% ডিসিশন সব কারেক্ট ছিল। একটা ডিসিশন রিভোক করতে যায়, সেটা রাজ্জাক ভাইয়ের বলে আমি দিছি, ওইটা হাইটের জন্য একটু হয়ে গেছে, বাট এছাড়া আমার সব ডিসিশন কারেক্ট ছিল। তো আমার জন্য খুব ভালো একটা লার্নিং ছিল, খুব ভালো একটা কি বলবো, যে ওইটা করাতে আমি অনেক কিছু শিখতেও পারছি আমার লাইফে। আমি যদি বলি যে একটা টার্নিং পয়েন্টও ছিল ওই লিজেন্ড লিগটা। অবশ্যই লিজেন্ড লিগ করার পরেই যেটা হলো যে আমরাও অন্তত জানতে পারলাম যে জেসি এখন টপ লেভেলে চলে আসবে, এরকম একটা ধারণা মোটামুটি বোঝা গেল। আপনি কি তখন ভাবছিলেন যে 2023-এর ওটা বোধহয় শেষ দিকের ঘটনা, পরের বছর দেড়েকের মধ্যে আপনি একটা মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, এখন বিশ্বকাপ করতে যাচ্ছেন, এই কথা হচ্ছে 2 দিন পরে বিশ্বকাপ করতে যাবেন, তো এই রকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাবেন, এত দ্রুত এরকম মাইল ফলকগুলো অ্যাচিভ হবে, এটা ভাবছিলেন? এত দ্রুত আসলে আশা করি নাই, বাট টার্গেট তো ছিল ওয়ার্ল্ড কাপ, টার্গেট একটাই, ওয়ার্ল্ড কাপ করতে হবে। প্রথম টার্গেট এশিয়া কাপ করে ফেলছি, ফাইনাল করে ফেলছি, আর কি, এখন টার্গেট ওয়ার্ল্ড কাপ। আমি যেটা খুব আশা করছিলাম যে লাস্ট T20 যেটা ছিল বাংলাদেশে হলে হয়তো ওটা হয়ে যেত, আনফর্চুনেটলি এটা বাংলাদেশে হয়নি, সো ওটা মিস করেছি। ওই সময় খুব এক্সপেক্ট করছিলাম, পরে আমার রিয়েলাইজেশন যেটা হলো যে আসলে মানে ওয়ার্ল্ড কাপে তো খুব কম সংখ্যক আম্পায়ার নেয়, ওইবার 10 জন আম্পায়ার নিয়েছে। আমি যখন বুঝতে শিখলাম যে আইসিসি ব্যাপারগুলো কীভাবে ক্যালকুলেশন করে, এটা না যে আমি বাংলাদেশ থেকে একজনকে নিতে হবে, ইন্ডিয়া থেকে একজন নিতে হবে, সেটা না, ওদের ক্যালকুলেশন কিন্তু আলাদা, ওদের পারফরমেন্স ওয়াইজ আসে। যারা 10 জন আম্পায়ারিং করছে ওরা বহু বছর ধরে আম্পায়ারিং করছে, ওরা এর আগে ওয়ার্ল্ড কাপ করেছে। আপনার যখন 10 জন অপশন আসবে, ডেফিনেটলি আপনি আপনার সিনিয়র আম্পায়ারদের নেবেন এবং যারা বেস্ট পারফর্মার তাদেরকেই নেবেন। এখন আমি বাংলাদেশ থেকে একজন মেয়ে আম্পায়ারিং করছি, আমি যত ভালোই করি না কেন, আমি খুব বেশি আইসিসি টুর্নামেন্ট করেছি, ধরেন ওয়ার্ল্ড কাপের আগে একটা শুধু আন্ডার-19 কোয়ালিফাইং,
ওইখান থেকে আমি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ আসলে আমি আশা করছিলাম, বুকা ছিলাম দেখে করছিলাম, বাট তখন আমার কাছে রিয়েলাইজেশন হয়েছে যখন আমি হিসাব নিকাশগুলো বুঝলাম, তখন আমি না ঠিক আছে। আর একটা জিনিস মনে হচ্ছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই সময় আমি রেডি ছিলাম না, সত্যি রেডি ছিলাম না। ওই সময় যদি আমি পেয়েও যাইতাম হয়তো বা ওইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট হতে পারতো। তারপর যখন আমি তার কিছুদিন পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের, তখন আমি বললাম যে না ঠিক আছে, এইটাই তো আসলে ধাপ, আপনার নিচে থেকে উপরে উঠতে হবে। আপনি যখন আপনি রেডি হতে 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 আন্ডার-19-এও আমি পুরোপুরি ওই সময় বলবো না যে আমি পুরো প্রিপেয়ার্ড ছিলাম। আমি যে এখনও পুরোপুরি ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড আমি এখনও বলবো না। বললাম না, আম্পায়ারিংয়ে দাদা অনেক শেখার আছে, অনেক শেখার আছে। যেই মানুষটা 15-20 বছর ধরে আম্পায়ারিং করে, তার জ্ঞান আমার জ্ঞানের মধ্যে পার্থক্য থাকবেই, সেটাই স্বাভাবিক। উনি মাঠে যত ধরনের সিচুয়েশন ফেস করেছে আমি কখনোই করিনি এগুলো। সো আমার কাছে এখনও মনে হয় যে আমি এখনও হয়তো বা ওয়ার্ল্ড কাপ আমি ভালো করেছি, যেগুলো আমার কাছে এসছে আন্ডার-19 আমি ভালো করেছি, এরপর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ছিল আমি ভালো করেছি। বাংলাদেশে যেই সিরিজগুলো মানে আমি যত আম্পায়ারিং করেছি আলহামদুলিল্লাহ আমার পারফরমেন্স খুব ভালো হয়েছে দেখেই হয়তো বা ওরা চিন্তা করেছে, আমাকে এই জায়গাটা কনসিডার করেছে। বাট অভিজ্ঞতার দিক থেকে, বয়সের দিক থেকে সব কিছুতে আমি অনেক ছোট বা অনেক জুনিয়র লেভেলে আছি, বাট আইসিসি আমাকে এই জায়গাটা কনসিডার করেছে। এখন আমার কাছে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট ভালোভাবে করতে হবে। ভালো মন্দ তো আসলে আমার হাতে সবসময় নাই, মাঠে কখন কী হয় আপনি বলতে পারেন না, বাট বাহিরের যে জিনিসগুলো আছে পড়াশোনার ব্যাপারে, ল অ্যান্ড প্লেইং কন্ডিশন, টিভি আম্পায়ারিং প্রোটোকলগুলোর ব্যাপারে, এগুলো আমি চেষ্টা করছি পড়াশোনা করে যতটুকু। খেলায় ওই মুহূর্তে ওই 2-3 সেকেন্ডে আমি কি ডিসিশন দিব এটা ওই মুহূর্তেই আমি জানি, তার আগে কেউই আসলে বলতে পারবে না। আপনি জানেন না ম্যাচ করার আগে ম্যাচটা ভালো যাবে না খারাপ যাবে। সো এটা কারো হাতেই নাই, সেটা 20 বছর পুরনো আম্পায়ারেও ভুল করতে পারে, আমিও করতে পারি। বাট আমি চেষ্টা করছি যে আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি করতে, এবং ক্রিকেট বোর্ড আমি বলবো ডেফিনেটলি খুবই হেল্পফুল এই ক্ষেত্রে। অভি ভাই, মণি ভাই অনেক সময় দিচ্ছেন, বিশেষ করে অভি ভাই তো অলমোস্ট প্রতিদিনই সময় দিচ্ছেন। আমি পড়াশোনা করছি, আমার ওখানে হেল্প করা, মণি ভাই ক্যালকুলেশনে হেল্প করছে। মিঠু ভাই যেই সাহসটা করেছে যে ঠিক আছে আমি কখনো ডিআরএস করিনি, যাওয়ার আগে একটা সুযোগ ছেলেদের ম্যাচে ডিআরএসটা অ্যাটলিস্ট, মানে আমি ওখানে গিয়ে ডিআরএস শেখার, তো ওয়ার্ল্ড কাপ তো শেখার জায়গা না, ওয়ার্ল্ড কাপে সব শেখা আম্পায়াররা আসছে, আমি একমাত্র আমি কোনো দিন ডিআরএস আমি করিই নাই। তো একটা সুযোগ পেয়েছে আমাকে ছেলেদের ম্যাচে, কিন্তু দেখেন ডিআরএস দিয়ে দিয়েছে। সো এখন আমার কাছে ডিআরএস গেলে নতুন লাগবে না, আমি অ্যাটলিস্ট তো করেছি একটা, অন্য টিভি ম্যাচ করেছি বাট ডিআরএস করা হয়নি। ডিআরএস এর মধ্যে আর ওখানে ডিআরএসও না, ওখানে স্মার্ট রিপ্লে, ডিআরএস এর আরও এক ধাপ উপরে। সেখানে সৈকত ভাই খুব বেশি হয়তো স্মার্ট রিপ্লে 4-5টা ম্যাচ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরগুলোতে থাকে। সো স্মার্ট রিপ্লে যদিও নতুন, বাট তারপরও ডিআরএস স্মার্ট রিপ্লে অলমোস্ট সেম। তো এটাই বলবো যে আমি হার্ডওয়ার্ক করেছি, বাট বিসিবি আমাকে সেই সুযোগগুলো দিয়েছে, সাহসটা করেছে। মিঠু ভাই, অভি ভাই তো আমাকে নিয়ে পুরো মানে কি বলবো যে ব্লাইন্ডলি গেম খেলেছেন, যে ঠিক আছে দিয়ে দিই ওকে, দেখা যাক। তো ভালো করেছি, অ্যাপ্রিসিয়েট করেছে। পরে খারাপ করলেও ওরা আমাদের সাথে থাকতেন, সবসময়ই থাকতেন। মিঠু ভাই তো এখনও বলে ডিপিএলে আমাকে একটা ম্যাচ দিয়ে কত গালি খেয়েছেন। আমি ম্যাচ খারাপ করেছি তা না, আমি ম্যাচ ভালো করেছি, বাট গালি খেয়েছেন মেয়ে আম্পায়ার দিয়ে, সব গালি তো আসলে মিঠু ভাইকে। আমি পরশু দিনও আমাদের এই যে কোয়াবে মিটিং আমরা যেদিন আসলাম, বাংলাদেশ নেদারল্যান্ড ভালো করে আসার পর অ্যাপ্রিসিয়েট করছে, আবার সবাইকে বলছে আমি ওর জন্য যত গালি খেয়েছি জীবনে। আসলে মিঠু ভাইয়ের উপর দিয়ে ওই সময় যা গেছে, সবাই মিঠু ভাইকে ফোন করে আমরা কোর্ট নিচ্ছিলাম যে মিঠু ভাই এটা কি হয়েছে আসলে বলেন, অমুক তমুক। আচ্ছা জেসি, একটা জিনিস যেটা আপনি অফ ক্যামেরাও বলতেছিলেন, এখানেও একটু আগে উল্লেখ করছেন যে পড়াশোনা, আপনি বলতেছিলেন যে আর মাত্র 2-3 দিন সময় আছে হাতে, এরপরে যে এনসিএল টি20 করবেন, ওয়ার্ল্ড কাপ করবেন, এর মাঝখানে সময়টা পড়তে হবে। এই পড়াশোনা আম্পায়ারদের কেন করতে হয়, কি পড়েন আপনারা? পড়াশোনা করতে হয় যে দেখেন, আপনি যখন মানে কোনো কিছু পড়বেন, পরীক্ষা দিতে যাবেন, বা আপনি যখন একটা কাজ করবেন, স্বাভাবিক সবার ধারণা আম্পায়াররা সব কিছু জানে। আম্পায়াররা এমনি এমনি জানে না, আম্পায়াররা পড়াশোনা করে, জানে। আপনি পড়বেন, ভুলবেন। আর আইসিসি তো ইদানিং এত বেশি ল অ্যান্ড প্লেইং কন্ডিশন চেঞ্জ করছে, টিভি আম্পায়ার আসার পরে অনেক কিছু প্রোটোকলে আপনার চেঞ্জ হচ্ছে, আপনার প্রোটোকল ওয়াইজ আপনার যেতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো বলতে পারেন না। মানে টিভিতে শোনাই যায় টিভি আম্পায়ার টু ডিরেক্টর বলছে কিসের পর কি বলছে, বাট অনেক প্রোটোকল আমাদের মেনটেন করতে হয়। তারপর আপনি প্লেইং কন্ডিশনে দেখেন নতুন ক্যাচের ল চেঞ্জ হয়েছে, যে আগে বাইরে থেকে নিতে পারতো, এখন নিতে পারবে না। সো এরকম ছোট ছোট অনেক চেঞ্জেস আছে যেগুলো আমাদের আসলে মাথায় রাখতে হয়। আপনি এতদিন একটা জিনিস পড়ে এসছেন, সেটা আপনার মাথার মধ্যে আছে, সেটা ডিলিট করতে হচ্ছে। কম্পিউটার না ডিলিট করলে পুরোপুরি ইরেজ হয়ে যাচ্ছে। ওটা
ভুলে গিয়ে আবার আপনার নতুন লটা মাথায় নিতে হচ্ছে। আর ল অ্যান্ড প্লেইং কন্ডিশন তো আসলে বিদেশিরা লিখেছে, ইংলিশে লিখেছে, বাংলায় লিখলে হয়তো বা আমরা মুভি দেখলে সব মনে থাকে, বলতে হয় না, কিন্তু পড়তে গেলে তো আমাদের আসলে মনে থাকে না। সো এরকম আপনার সব কিছু ছোটো 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 জিনিস, ডেড বল নিয়েই যে আপনার কত ধরনের সিনারিও হতে পারে, নো বল নিয়েই যে কত ধরনের সিনারিও হতে পারে, এটা না পড়লে ক্রিকেটের সব থেকে ডিফিকাল্ট হচ্ছে ডেড বল অ্যান্ড নো বল। আপনি প্রতি ম্যাচ করার আগে আমার মনে হয় সিনিয়র আম্পায়াররাও এখনও ডেড বল নো বল একবার পড়ে যায়। আচ্ছা, আমরা ধরেন ক্রিকেট ল বলতে যেটা বুঝি যে এমসিসির যে ল বুকটা, আমরা একটা ভার্সন পাই যে জাস্ট রিটেড এই হলে এই হবে, ধারাগুলো লেখা আছে। আপনাদের জন্য কি তাহলে প্রতিটা সিনারিও আলাদা করে করে কোনো এরকম গাইডলাইনের মতো কোনো কিছু থাকে এরকম? হ্যাঁ, গাইডলাইন তো থাকে। দেখেন, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। এমসিসির ল বুকটা যেটা হচ্ছে একটা বেসিক, ওকে, সব কিছু কিন্তু ল বুকের মাফিক হয় না। আপনি দেখবেন প্লেইং কন্ডিশন এর জন্যই থাকে। ধরেন বিপিএল হচ্ছে, বিপিএলে কিন্তু ক্রিকেট বোর্ড চাইলে, ধরেন আইপিএল এর কথাই আমি বলি, আইপিএল এ কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে, আপনার ইমপ্যাক্ট প্লেয়ার আছে যেটা কিন্তু আপনার আইসিসি তে ওরা হচ্ছে স্যালাইভা অ্যালাউড করেছে, যেটা কিন্তু আইসিসি তে অ্যালাউড না। সো বিভিন্ন টুর্নামেন্ট ওয়াইজ প্লেইং কন্ডিশন ডিফারেন্ট হতে পারে। যেমন যে নতুন চেঞ্জেসগুলো এসছে আইসিসিতে, সেগুলো কিন্তু মেয়েদের খেলা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই, কারণ এটা ছেলেদের কমিটি পাস করেছে, বাট মেয়েরা কিন্তু এখনও আমরা কিন্তু আগের প্লেইং কন্ডিশনে খেলছি। সো ল প্লেইং কন্ডিশনে অনেক পার্থক্য আছে, এবং এটা সময়ের সাথে তাল মিলিয়ে, ধরেন স্যালাইভাটা বন্ধ করেছে কিন্তু কোভিডের সময়, খেলার ভালোর জন্য, যে কোনটা করলে ভালো হয়। তো আপনার প্রতি বছরেই যদি মনে হয় যে এই একটা ল বা এই একটা কিছু নিয়ে কনফিউশন আসছে, কেউ এটার ক্যাচেটা অনেকেই খুব ভালো অ্যাডভান্টেজ নিচ্ছিল, ভিতরে থেকে বাইরে থেকে অনেকক্ষণ রেখে, এটা আসলে তো ফেয়ার না, এর জন্য কিন্তু ক্যাচের ব্যাপারটা চেঞ্জ করা হয়েছে। এই সময়ের সাথে সাথে যখন একটা কমিটি আছে, ওরা মনে করে যে হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে যখন কনফিউশন আসছে বা কেউ এটার বেশি অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে ফিল্ডাররা, তখন ওরা সময় বুঝে এটা আসলে চেঞ্জ করে, এবং ওই জিনিসগুলো আমাদের ওটার সাথে খাপ খাইয়ে নিতে হয়, ওটার সাথে মানিয়ে নিতে হয়। অনেক সময় প্লেয়াররাও হয়তো বা জানে না, বাট আমাদের এগুলো করতেই হয়, পড়াশোনা আমাদের মেনটেন করতেই হয়। অ্যাজ অ্যান আম্পায়ার আপনি একটা ভুল ডিসিশন দিতে পারেন, কারণ ওটা আপনার কয়েক সেকেন্ডে দিতে হয়। আপনার কাছে ভুল ডিসিশন বলতে এরর হতে পারে, হিউম্যান এরর হতে পারে, ভুল তো কেউ ইচ্ছা করে না, আমার জাজমেন্টে ওই সময় ভুল হতে পারে, কিন্তু আপনি আম্পায়ার হিসেবে আপনি ল প্লেইং কন্ডিশন জানবেন না, এটা আসলে মানা না। আচ্ছা, এটা মানা যাবে না, মানে অজ্ঞানতা থাকতে পারবে না, যে আমি জানি না, এটা হতে পারবে না, এটা হতে পারে। আপনি না জেনে এখানে আসতে পারেন না, আপনি জানবেন, সবকিছু জানতেই হবে, মাস্ট। আপনি ভুলে যেতে পারেন, কনফিউজ হতে পারেন, ভুলে গেলে আপনার সেটা আবার পড়তে হবে। বাট ভুলে যাওয়াটা আসলে, আমি মাঠের মধ্যে গিয়ে আমাকে যদি প্লেয়ার একটা কিছু বলে, আমি কিন্তু বলতে পারবো না হ্যাঁ আমি ভুলে গেছি, আমি জানি না, আমি বলতে পারবো না। আপনি যদি একটা টিচার হন, আপনি ক্লাস নেন, আপনাকে একটা স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে স্যার এটা কি, আপনি কি বলবেন যে আমি এটা জানি না বা আমি এটা ভুলে গেছি? বলতে পারবেন না। আপনি টিচার, মানে স্টুডেন্টরা মনেই করে যে টিচারদের কাছে সব অ্যান্সার আছে, সেরকম প্লেয়াররা সবই মনে করে যে আম্পায়ার 100% সব প্লেইং কন্ডিশন ল জানে। সো এটা আমাদের জানতেই হবে, কিছু করার। এমন কি পরিস্থিতি হয় আপনার ক্ষেত্রে, হোক বা না হোক, যে মাঠের ভিতরে কোনো একটা আইন নিয়ে বা প্লেইং কন্ডিশনে কোনো একটা ব্যাপার নিয়ে দুই আম্পায়ারই কনফিউজড হয়ে ম্যাচ রেফারির সাপোর্ট চাচ্ছেন বা ফোর্থ আম্পায়ারের সাপোর্ট চাচ্ছেন, এরকম পরিস্থিতি হয়? হ্যাঁ, এরকম অনেক সময় হয়। দেখা গেল যে ছোট ছোট অনেক কিছু ইস্যু আছে না, যে ওই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। ধরেন আপনি ম্যাচ করছি, আমার মনে পড়ছে না, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আমি দুইটা অপশন, আপনি নিজে কনফিউজ হয়ে গেছেন, কারণ জিনিসগুলো তো খুব কাছাকাছি। তো দেখা গেল যে ফোর্থ আম্পায়ার বা টিভি আম্পায়ার বা ম্যাচ রেফারি, যদি আমাদের কখনো এরকম হয়, যদিও এখনো কখনো হয়নি, বাট এই অপশনটা আছে যে আপনি মানে ভুল করার থেকে, কারণ আপনার ফোর্থ আম্পায়ারও আপনার আম্পায়ার, আপনার পিসিটি আপনার টিম, টিভি আম্পায়ারও আপনার টিম, আপনার ম্যাচ রেফারিও আপনার টিম, সবাই মিলে একটা ভুল ডিসিশন কখনোই আসবে না। আপনি 5 জনের মধ্যে কেউ না কেউ জানবে এটা। তবে একটা বড় ব্লান্ডার হয়ে গেছিল 2007 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, সব কয়জন মিলে এক ভুল ডিসিশন দিছিল। এই যে দেখেন, ওই সিচুয়েশনে আসলে হয়ে যায়। ছিলেন আলিমদার, স্টিভ বাকনার এবং ম্যাচ রেফারি বোধহয় ব্রড ছিলেন। এটা আমার মনে হয় যে মানে ভুল তো আসলে হয়, ভুল তো হয়। তারপর বললাম না, ভুল করার মানে এই একটা সুযোগটা তখন কম থাকে। কেন হয়েছে আমি জানি না, হতেই পারে, ভুল তো ভুলই। এটা তো ওই যে বললাম যে কয়জনের নাম বললাম, ওনরা তো সর্বকালের সেরাদের তালিকায় থাকবেন। তারপর এই ভুলটা যদি ধরেন আপনি যে কোনো একটা বাইল্যাটারালে হতো, অন্য কোথাও হতো, কেউ হয়তো মাথাও ঘামাতো, এত বড় মঞ্চে হয়েছে, সবাই বিশ্বকাপ ফাইনাল, এইটা ইতিহাস যতদিন থাকবে থেকে যাবে এটা।
আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে পড়াশোনার প্রস্তুতিটা পুরোটা বুঝি নাই, যতটুকু বোঝা যায়। আরেকটা হচ্ছে ওই যে আপনি বলতেছিলেন না যে প্রথম যেদিন স্কুল ক্রিকেটে আম্পায়ারিং করলেন দাঁড়ায় থাকতে কষ্ট হয়েছিল। আমার এই জিনিসটা জানার খুব ইচ্ছা। আমি একাধিকবার মনিবের কাছ থেকেও বোঝার চেষ্টা করছি, সৈকত ভাই টাইম দেয় না বলে বুঝতে পারি না। আপনি একটু বলেন তো আপনাদের আসলে শারীরিক প্রস্তুতি, যে জিম করা বা কোনো অনুশীলন করা, এরকম কোনো ব্যাপারের প্রয়োজন হয় এই যে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা বা এই সব ব্যাপারের সঙ্গে মানায় নেওয়ার জন্য? না, ডেফিনেটলি প্রয়োজন হয়। আপনি যদি একটু দেখেন এলিট প্যানেল আম্পায়ারদের বলেন বা বল ক্রিকেটে যারা খুব ভালো কম্পিটিটর, যে যত হার্ড ওয়ার্ক করে তত ভালো আম্পায়ার। কিন্তু আপনি সৈকত ভাই দেখেন, সৈকত ভাই রেগুলার জিম করে, সবাই করে। আপনি খেলার সময় আপনি যদি দেখেন, আমরা যখন বাইরে টুর্নামেন্টগুলো করতে চাই, প্রত্যেক আম্পায়ারের রেগুলার কিন্তু রুটিন আছে যে আমি কখন জিম করব, আমি কখন সুইমিং করব, আমি কখন আমার ম্যাচ করব। সো এগুলো ডেফিনেটলি করতে হবে, কারণ আপনার তো এটা দাঁড়ায় থাকা কাজ। আপনার স্ট্রেংথ, আপনার মানে আপনি যত ফিট হবেন তত ফোকাস আপনার মাঠে থাকবে। আপনি হয়তো বা দাঁড়িয়ে থাকছেন, আপনার দাঁড়িয়ে থাকা স্টাইল দেখে একটা ম্যাচ রেফারি বুঝে যাবে ও কি আসলে টায়ার্ড নাকি টায়ার্ড না। আমি টায়ার্ড হলে একটু বাঁকা হয়ে দাঁড়াবো, একটু এভাবে দাঁড়াবো, বোঝা যায় কিন্তু। বাট আপনি যখন মানে ফিট থাকবেন তখন আপনার এই বাঁকা হয়ে দাঁড়ানোর কিছু নেই, এভাবে দাঁড়ানোর কিছু না, আপনি ফুল ফোকাস, আপনার ম্যাচ তত ভালো হবে। সো ফিটনেস আপনার সব কিছুর সাথে জড়িত, সেটা মানে আপনার সাধারণ লাইফেও যেমন সবার দরকার, আম্পায়ারিংয়ে তো আরও বেশি দরকার। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা খেলার থেকেও বেশি কঠিন। আমি খেলার থেকেও বেশি কঠিন, কারণ আপনার একটা পজিশনে আপনি বাঁকা হয়ে দাঁড়াতে পারবেন না, সোজা হয়ে দাঁড়াতে হবে, মাথা ঘাড় পা সব সোজা হয়ে দাঁড়াতে, ভেরি ডিফিকাল্ট। এবং প্রতিটা বলে ফোকাস রাখা। এই ফোকাস রাখার জন্য আপনি মাঝে একটা কথা বলতেছিলেন যে একদম শুরুর দিকে ওই ভাই আপনাকে মেডিটেশনের টিপস দিয়েছিলেন। এরকম কিছু কি রেগুলার করেন যে মেডিটেশন করা বা কিছু যেটার জন্য ফোকাস থাকে অনেক? হ্যাঁ, এটা করতে হয়, এখনও করি, কারণ এটা তো আপনার মানে আপনি একদিন করলেন হয়ে গেল তা তো না, এটা আপনার রেগুলার প্র্যাকটিস। আমি যেটা করি যে গান শুনি, সাউন্ড বক্স আমার গান বাজতেছে, আমি এদিকে পড়তেছি, আমি এদিকে নোট করতেছি, আমি লিখতেছি। গানটাও কিন্তু আমি দেখা গেল যে হয়তো আমি গান গাইতেছি, আমি গানের সাথে সাথে বা গানটা আমি শুনতেছি, কিন্তু আমি আমার পড়াটা ঠিকই নোটটা করতেছি, মানে মাল্টিটাস্কিং ফোকাস তৈরি করা। বাহ, এইটাই বাহ। যে এত মানে যখন আপনার আমি এশিয়া কাপে যেমন হয়েছে যে এত দর্শক মানে সারা পুরো মাঠ তো ভর্তি, আর শ্রীলঙ্কার দর্শকরা তো শুধু মানে চুপ করে থাকে না, এরা ওই কি ড্রাম বাজায়, গান গায়, নাচে, বুবুজিলা বাজায়। এটার মধ্যে আমি সুন্দর কট বিহাইন্ডের শব্দ আমার কানে আসতেছে, মানে একটা ছোট্ট ব্যাটেল বলটা লেগে গেল, ওই শব্দটা যখন আপনার কানে আসবে তখন বুঝতে হবে যে আপনার আসলে কনসেন্ট্রেশন লেভেলটা কত উপরে। অথচ সাউন্ড কিন্তু ওরা নাচতেছে, গান গাইতেছে, কোনো শব্দ মানে বন্ধ হচ্ছে না। ইভেন আমরা দেখি যে এমনও ঘটে যে দর্শকের চিৎকারের জন্য খেলোয়াড়রা, ব্যাটসম্যানরা পরস্পরের কল শুনতে পায় না, অথচ আমরা ঠিকই দেখি যে আম্পায়াররা নিকের আওয়াজ পাচ্ছেন, তারপরে ব্যাটপ্যাডের আওয়াজ পাচ্ছেন। তার মানে এটার জন্য ওই যে মাল্টিটাস্কিং ফোকাস একটা প্র্যাকটিসের একটা মানে ওই বলটা বোলার রান আপ শুরু করার পর থেকে আপনার চোখ তো শুধু এই জায়গায়, আর তো মানে সারা দুনিয়ায় কি হচ্ছে এখন দেখার বিষয় না, তো আমার দেখার বিষয় এই বলটায় কি হচ্ছে, ওই বলটা শেষ, ওকে ফিনিশ, একটু বন্ধ, অফ, আবার ওই বলটা করার আগে আপনি একদম রেডি হয়ে গেলেন। এরকম কি হয় যে মনে হচ্ছে যে পৃথিবীর আর কোথাও কোনো শব্দ নেই, শুধু আমি এটাই শুনতে পাচ্ছি? না হলে আপনি ওই ছোট শব্দ কিভাবে শুনবেন? মানে একদম অফ করে দিতে পারেন, মনে হয় যে এই শব্দগুলো নাই। সব সময় যে অফ হয় তা না, এটা ডিপেন্ড করে আপনি মেন্টালি কতটুকু ফিট আছেন। মেন্টাল, আপনি শুধু ফিজিক্যালি না, আপনার মেন্টালিও ওই সাউন্ডটা থাকতে হবে, ওই কনসেন্ট্রেশন লেভেলটা আপনার থাকতে হবে। সো এটা আসলে প্র্যাকটিস হয়ে গেছে, বাট এটা শুরুর দিকে খুব ডিফিকাল্ট। আগে আমি সবাইকে, গাজী ভাইকে, মুকুল ভাইকে, সৈকত ভাইকে জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করতাম, ভাইয়া এই এত শব্দের মধ্যে কট বিহাইন্ডের শব্দ কীভাবে পান? তো গাজী ভাই একটা মজার কথা বলেছিল, বলে কি জেসি, এরকম উনি যখন প্রথম আম্পায়ারিং শুরু করেছে তো কট বিহাইন্ডের শব্দ শুনতেছে না, কট বিহাইন্ডের শব্দ মিস করতেছে। বলে কি গাজী ভাই বলে কি, আমি তো ভাবছি আমার কানই নষ্ট, মনে হয় কান টান দেখাইলাম, ডাক্তার বলে না সব ঠিক আছে, তাহলে কেন কট বিহাইন্ডের শব্দ শুনতেছি না? ওই যে তারপরে যে প্র্যাকটিসগুলো আসলে এর জন্যই আসলে বললাম না যে অভি ভাই, মনি ভাই এডুকেটেড আমাদের যে কাজগুলো আসলে করেন, ওনাদের কাজই তো আমাদেরকে এই ছোট ছোট ব্যাপারগুলো জানানো কিভাবে, কারণ আমরা তো আম্পায়ারিংয়ের ব্যাপারগুলো আলাদা। সো এই ক্ষেত্রে অনেক ওনারা হেল্প করেছেন, এখনও করেন। এখনও কোনো একটা প্রবলেম হলে আমি সাথে সাথে ফোন করি যে আজকে ম্যাচে আমি ভালো ডিসিশন দিলে আমি হয়তো বা অভি ভাইকে পাঠাই না। আমি যদি একটা ভুল ডিসিশন আমার কাছে মনে হয় যে হয়তো বা একটা এলবিডব্লিউ উপরে দিয়ে দিয়েছি, বা আমার কাছে মনে হচ্ছে একটু অফ স্টাম্পের বাইরে কিনা ইম্প্যাক্ট, বা লেগ স্টাম্পের পিচগুলোর সাথে সাথে আমি ওই ভিডিওটা ওইভাবে পাঠাই, সো ভাই একটু দেখেন তো,
এটা ঠিক আছে কিনা, বা এটা যদি ভুল হয় কেন আমি ভুলটা করলাম। মানে আমার 100% যখন আমি 100টার মধ্যে আমি 90টা ঠিক ডিসিশন দিচ্ছি, 10টা আমি ভুল দিচ্ছি বা আমার এরর হচ্ছে, কেন হচ্ছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করাই তো ওনাদের কাজ। এটা কি ম্যাচের মধ্যে পেইন হয়ে দাঁড়ায়? ম্যাচের মধ্যেই যদি বুঝে ফেলেন যে ভুল করছি, এই ভুলটা কি পরে ভোগাতে থাকে পরে ডেলিভারিগুলোর সময়? একটা দুইটা ডেলিভারি তো মাথায় ধরেন থাকেই। তার মধ্যে যদি ধরেন আপনি মানে হারমনপ্রীত কৌরের একটা দিয়ে দিলেন আউট, বিরাট কোহলিরে দিয়ে দিলেন, আমাদের জ্যোতিকে দিয়ে দিলেন আউট, আর জ্যোতি তো এলবিডব্লিউ আমারই সারা জীবন দিত, মানে জ্যোতি আসলে মানে এলবিডব্লিউ। আচ্ছা আচ্ছা সো মানে যদি মনে হয় এরকম যে মনে হয় আমার আউটটা না দিলেও হয়তো বা পারতাম, বা আউটটা নিয়ে একটু ডাউট আছে, মাঝে মাঝে আমাদের কাছেও কিন্তু মনে হয় যখন আমি 100% আমি তো দিয়ে দিয়েছি ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, নেক্সট মোমেন্টে আমার কাছে মনে হচ্ছে যে মেবি আমি একটু মিস্টেক করে আমরা নিজেরা বুঝি, নিজেরা তো আসলেই বুঝি, তখন একটা তো গিল্টি ফিলিংস একটু সময়ের জন্য হয়। বাট যদিও গিল্টি ফিলিংস ডেফিনেটলি থাকা উচিত না, কারণ আমি তো ইচ্ছা করে, আমি যদি ভুলও করে থাকি, এরর করে থাকি, ইচ্ছা করে তো দেই নাই, বাট এটা আবার একটু পরে ঠিক হয়ে যায়। ধরেন এইটাই হচ্ছে পার্থক্য। কোনো আম্পায়ার আছে এটা নিয়ে যায় পুরো ম্যাচ বয়ে বেড়ায়, আবার কেউ আছে যে দেখা গেলো 1 বল 2 বল পরে ঠিক আছে একটা হয়ে গেছে, পার্ট অফ লাইফ, পার্ট অফ গেম। আমরা এমনি সুব্রতা, যেমন আমি সাংবাদিকতা শিখছি সুব্রতার কাছ থেকে, সুব্রতা আমাকে বলতো যে একটা ভুল দিয়ে আরেকটা ভুল ঠিক করার চেষ্টা করবি না, যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। ও আপনাদেরও কি ব্যাপারটা ওরকম যে ওই ভুলটা বয়ে নিয়ে বেড়ালে আরো ভুল বাড়বে এরকম ব্যাপারটা? হ্যাঁ, বাড়তে পারে, অনেকের তো এরকমই চিন্তা হতে পারে, ঠিক আছে ওকে একটা এলবিডব্লিউ দিলাম না, এরপর পায়ে লাগলে দিয়ে দিব, যে ওইটা পোষাই দিব, এটা আসলে হয় না। পোষায় দেওয়ার কোনো কিছু নাই ক্রিকেটে, মানে আপনার যেটা এলবিডব্লিউ ছিল আপনি যদি না দেন, এমন অনেক সময় হয়ে গেছে যে ধরেন আমি দিলাম না, কিন্তু পরের কাছে আমার কাছে মনে হয়েছে যে এটা এটা আউট দেওয়া উচিত ছিল, আমি আউট দিই নাই, আউট দেওয়া উচিত ছিল, এটা আউট ছিল, আমি দিই নাই। এখন তাই বলে কি ঠিক ওই বোলারের আরেকটা যদি আসে আপনি কি দিয়ে দিবেন? না হইলেও দিবেন না তো, কিন্তু আপনি তো আপনার প্রসেস থেকে তাহলে বেরিয়ে গেলেন। আমার হয়তো ওই মুহূর্তে প্রসেসটা আমার ভুল ছিল, আমি হয়তো পিচ আপটা ধরতে পারি নাই, বা আমার কাছে কোনোভাবে মনে হয়েছে যে এটা লেগ স্টাম্প মিস করতো, বাট পরে মনে হয়েছে যে না এটা মনে হয় লেগ স্টাম্প মিস করতো না। সো এই জিনিসগুলো আমাদের প্রসেসটা ইম্পর্টেন্ট। আপনার ভুল ঠিক না, ওই মুহূর্তে আমি আসলে প্রসেসে হয়তো বা কোনো একটা মিস করে ফেলেছি, আমার কাছে মনে হয়েছে লেগ স্টাম্প মিস করতো তাই দিই নাই, বাট এন্ড অফ দ্য ডে হয়তো বা লেগ স্টাম্প মিস করতো না, বা আমার কাছে মনে হচ্ছে না লেগ স্টাম্পে লাগবে, এন্ড অফ দ্য ডে হয়তো বা লেগ স্টাম্প মিস করে যাচ্ছে। তো এগুলো তো আপনি আসলে ডিআরএস ম্যাচ হলে সব থেকে সুবিধা হয় আম্পায়ারদের জন্য, বাবা ভুল করছি ঠিক আছে ডিআরএস আছে ঠিক করার জন্য। ডিআরএস ছাড়া ডিফিকাল্ট হয়ে যায় যে আপনি একটা ভুল করলে তখন ওটা মনে হয়, অনেক আম্পায়ার আছে যে রিভোক করতে পছন্দ করে না, আমি একটা ডিসিশন দিলাম রিভোক করতে হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো অপশন, যে আমি একটা ডিসিশন দিলাম ঠিক নাও হইতে পারে, বরঞ্চ ডিআরএস ঠিক করে দিচ্ছে জিনিসটা, তার মানে আমি একটা ভুল থেকে রক্ষা পেলাম না, একটা নির্দোষকে শাস্তি দিলাম না, ম্যাচটা কোনো হলো না। হ্যাঁ, মানে হইতেই পারে, আমাদের এরর হইতেই পারে, এই জন্য তো ডিআরএস। মানে আপনি ডিআরএসটাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না? ডেফিনেটলি না, বরঞ্চ ডিআরএসটা আমার কাছে এক এক আম্পায়ার এক একভাবে না, আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল। মানে আমার এন্ড অফ দ্য ডে আমার ভুল করার চান্স কম, আমি যেন ওই জিনিসটা মাথায় না রাখি, আচ্ছা আজকে ম্যাচে আমি একটা আউট দেইনি বা আমি দিয়ে দিয়েছি যেটা হয়তো বা ঠিক হয়নি, আমার না মানে আমার প্রসেসটা হয়তো বা ঠিক হয়নি, আমি ভুল করলেও আমার ডিআরএস ঠিক করার আছে, ঠিক এন্ড অফ দ্য ডে জাস্টিসটা ঠিক হচ্ছে, যে ডিসিশনটা ঠিক যাচ্ছে, সেটা আমি ভুল করলেও ডিআরএস ঠিক দিচ্ছে। তো ওইটাই যদি হয় তাহলে আমার কাছে মনে হয় ডিআরএস তো হেল্প করার জন্য আসছে, আমাদের প্রতিদ্বন্দ্বী তো কোনো দিনই না। এই যে সাকসেস রেটের আলোচনাটা আমাদের এখানে হয়, বা আপনাদেরও তো ক্যারিয়ারে সাকসেস রেট মানে কত ভালো সিদ্ধান্ত দিলেন, কত পার্সেন্ট ভালো সিদ্ধান্ত দিলেন, এটা হয়তো আপনার বছর শেষে প্রভাব পড়বে বা সিরিজ শেষে। সৈকত ভাই আমাকে একটা ভালো কথা বলতেছিলেন যে সৈকত ভাই এখন যখন বিদেশি বড় বড় সিরিজগুলোতে থাকেন, তখন বাংলাদেশে যেটা হয় যে ফেসবুকে অনেক ফ্যান গ্রুপ তারা রীতিমতো স্কোরিংয়ের মতো করে যে সৈকত 3টা সঠিক সিদ্ধান্ত দিয়েছে যা থার্ড আম্পায়ার করতে পারে নাই। তো সৈকত ভাইয়ের সঙ্গে ওইটা নিয়ে গল্প করতেছিলাম অফ দ্য রেকর্ড। তো সৈকত ভাই বলতেছিল যে দাদা এইভাবে আসলে আম্পায়ারিংটা দেখা ঠিক না, আম্পায়ারিং আপনি কে কত ভালো সিদ্ধান্ত দিছে কত পার্সেন্ট এটা আসলে ডাজেন্ট ম্যাটার, কারণ ওখানে আসলে সবাই ভালো সিদ্ধান্তই দিতে যায়, যারা ওই লেভেলে খেলে তারা কেউ খারাপ সিদ্ধান্ত দিতে যায় না। ব্যাপারটা হচ্ছে আপনি কতটা অনেস্টির সঙ্গে, কতটা সচেতনতার সঙ্গে কাজটা করতেছেন, কত ফোকাসড থাকতেছেন, এখান থেকে আপনি ঠিক করেন আপনি সঠিক আছেন কিনা। আর আম্পায়ারিং দেখেন না, আমাদের বাইরে তো মনে হয় যে আম্পায়ারিংয়ের মানেই আউট দেওয়া
ওয়াইড নো দেওয়া, হ্যাঁ। বাট এটা একটা পার্ট শুধুমাত্র। এছাড়া আম্পায়ারিংয়ের যে আরও কত কাজ আছে, প্লেয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এই জিনিসগুলো কেউ জানে না। সো আমাদের কিন্তু মার্কিং এভাবেই হয় যে ডিসিশন মেকিং একটা পার্ট, ওকে ওকে, বাট আপনার একটা ছোট্ট পার্ট ডিসিশন মেকিং। আপনি যদি ডিসিশন মেকিংয়ে ভুলও করেন, এটার জন্য কিন্তু আপনার কোনো মার্ক কাটবে না। বাট আপনি যদি অন্যান্য জিনিসগুলো ম্যানেজমেন্টে, আপনি প্লেয়ার ম্যানেজমেন্ট ঠিক মতো করলেন না, বা আপনি ওইভাবে ক্যাপেবল না, তখন কিন্তু আপনার মার্ক কাটবে। সো ডিসিশন মেকিং এটা সবাই জানে, হিউম্যান এরর হবেই, 100% হবে। কেউ কখনো 100% ঠিক ডিসিশন দেবে না। ডিআরএস তো ভুল করে অনেক সময়, হ্যাঁ অনেক সময় ব্যাট বলে গ্যাপ আছে, দেখা গেল স্নিকও দেখাই দিচ্ছে, এরকমও হয়। ডিআরএস দেখা গেল যে বলটা একদিকে টার্ন করার কথা অন্যদিকে টার্ন করে স্টাম্প মিস করে ফেলতেছে, হয় কিন্তু। তো ডিসিশন মেকিং নিয়ে আইসিসি কিন্তু কোনো পয়েন্ট ওইভাবে দেয় না যে ডিসিশন মেকিং ভুল হয়েছে বা কি, ওরা দেখে প্রসেসটা ঠিক ছিল কিনা আমার, আমি আউট দিচ্ছি, আপিল করছে, আমি প্রত্যেকটা আউট ঠিক সময় মতো দিচ্ছি কিনা। আমি যদি 3 সেকেন্ড দেরি করে দেই, প্রত্যেকটা আউট আমার, আমি একটা আউট একদম হাউস দ্যাট বলার সাথে সাথে আঙুল তুললাম আর একটা 5 সেকেন্ড পরে তুললাম, সেটা না। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা আপিল শুনতেছেন, চিন্তা করতেছেন, আপনি চিন্তা করে দিলেন, মানে এমন হাউস দ্যাট বলার সাথে সাথে আপনি চিন্তা না করে আঙুল তুলে দিলেন, সেটা কিন্তু আপনার প্রসেস হইতে পারে না। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কট বিহাইন্ডের ক্ষেত্রেও হইতে পারে, যে আপনি দেখবেন যে আম্পায়াররা কিন্তু সব আউট দেখবেন একটা সেকেন্ড। আপনি যদি কোনো আম্পায়ারকে ফলো করেন, ধরেন সৈকত ভাইকে ফলো করতেছেন, এলবিডাব্লিউ 1 2 3 4, আচ্ছা যদি 4-এ দেয় সৈকত ভাই এলবিডাব্লিউ, প্রতিবার দেখবেন কট বিহাইন্ড 1 2 3 4 সৈকত ভাই হাত তুলতেছে, এলবিডাব্লিউ 1 2 3 4 সৈকত ভাই হাত তুলতেছে, কখনো দেখবেন না 5 6 7। আচ্ছা আচ্ছা, এক্সেপশনাল একটা দুইটা হইতে পারে, একই টাইমিং আমরা মেনটেন করি কিন্তু। আচ্ছা তো এই জিনিসগুলো হচ্ছে আপনার চিন্তা করার জন্য। আপনি 1 সেকেন্ড চিন্তা করলেন, পিচিং ওকে, ইনলাইন, ইম্প্যাক্ট ইনলাইন, উইকেট হিটিং ওকে, ডান, আউট। আবার ওই 3 সেকেন্ডে পিচিং লেগ স্টাম্পের বাইরে ওকে, লেগ স্টাম্পের বাইরে ওকে, আউট। বা পিচিং ইনলাইন, ইম্প্যাক্ট ইনলাইন, উইকেট মিসিং, নট আউট। নট আউট বলারও কিন্তু ওই সময়ই, আমি আউট যেমন ওই সময় দিচ্ছি, আমি কিন্তু সাথে সাথে নট আউট বলতেছি না, আমি সাথে সাথে কিন্তু ওই 1 2 3 নট আউট। ওকে ওকে ওকে, মানে আপিলের অ্যান্সার আমাদের তো দিতে হবে, আইদার আউট আইদার নট আউট। আপিল করলেন হাউস দ্যাট, আইদার আমি আঙ্গুল তুলে বললাম আউট, আর না হলে আমি জোরে বলে দিলাম নট আউট। অনেকে মাথা নাড়ায় নট আউট বলে, অনেকে এমনিতেই নট আউট বলে দেয়, বাট আমাদের বলতে হবে নট আউট। ওকে, সো এইটাই। আচ্ছা, সৈকত ভাইয়ের নাম অনেকবার আসতেছে। সৈকত ভাই, আমি এর মাঝে একটা কন্টেন্টে বলতেছিলাম যে ঘটনাচক্রে এই মুহূর্তে যেহেতু সাকিব খেলায় নাই, সৈকত ভাই হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রিকেট স্টার। তো নানাভাবে সেটা হয়েছে, মানে খুব হাই ভোল্টেজ সব সিরিজ করতেছে এবং সেখানে আসলেই দারুণ দারুণ সিদ্ধান্ত দিচ্ছে। তারপরে কখনো দেখা গেছে যে ডিআরএসের সিদ্ধান্তরে ওভারটার্ন করে দিচ্ছে সে, যেটা নিয়ে ব্যাপক হইচই হলো। আবার খুব আলোড়ন সৃষ্টি করছিল একটা জিনিস, বুমরার অস্ট্রেলিয়ার কোনো একজন খেলোয়াড়ের ভিতরে খুব ঝামেলা হচ্ছিল। সৈকত ভাই তো ওদের চেয়ে একটু ছোট, যেভাবে দুজনকে সরায় দিছে, ওটা ইন্ডিয়ার এক সাংবাদিক আমাদের পরিচিত অভিষেক দা, ওই ছবিটা পোস্ট করে ওখানে লিখছে যে এইটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই ভদ্রলোক সাকিবকে সামলায় আসছে, ফলে এই ভদ্রলোকের সঙ্গে ঝামেলায় যাওয়া ঠিক হবে না, ডোন্ট মেস উইথ সৈকত, এরকম একটা স্ট্যাটাস দিছে সে। তো সৈকত ভাইয়ের সঙ্গে, মানে সৈকত ভাই আপনাদের জন্য কতটা কোঅপারেটিভ, যেটা মনি ভাই বা অভিভাবকের কথা বলতেছেন, ওনাদের তো ডিউটি এটা। সৈকত ভাই একজন স্টার পারফর্মার বলেন বা আপনাদের সিনিয়র আম্পায়ার হিসেবে আপনাদের সঙ্গে কতটা কোঅপারেটিভ, কতটা সময় দেন আপনাদেরকে? সৈকত ভাই মানে চিন্তাই করা যায় না যে আমাদের জন্য কি করে, আমাদের মানে সবার জন্য। সৈকত ভাইয়ের একটাই কথা যে সৈকত ভাই যখন একটা জায়গায় গেছে, ওনার পরে যারা আছে, মুকুল ভাই বলেন, গাজী ভাই বলেন, তানভীর ভাই, ম্যাক ভাই, ওদেরকে তো প্রচুর হেল্প করেন। এবং আমি লাস্ট সিরিজগুলো করে, ট্যুরগুলো করে যেটা বুঝলাম যে মানে মুকুল ভাইদের সাথে প্রতিদিন সৈকত ভাইয়ের কথা হয়, সেটা যেখানেই থাকুক না কেন, এরা কি করতেছে, সৈকত ভাই কি করতেছে, এই কথাগুলো কিন্তু হয়। আর আমি যদি বলি পার্সোনালি, মানে সৈকত ভাই যে কী করেছেন আমার জন্য, আমি এটা বলতে পারবো না। একদিন হয়তো বা সৈকত ভাই আমাকে হাতে গুণ, আমি এর আগে কখনো সৈকত ভাইয়ের কাছে ওভাবে সময় চাইনি, কারণ আমি নিজেও বুঝি যে আমি এই লেভেলে আম্পায়ারিং করে আমি এত ব্যস্ত থাকি, আমি সময় দিতে পারি না, মানুষজন ফ্যামিলিকে সময় দিতে পারি না, এদিক ওদিক সময়। সৈকত ভাই এলিট প্যানেলে তাহলে আরও কত ব্যস্ত থাকে, আমি কখনো ওইভাবে ডিস্টার্ব করতে চাই না, আমি কখনোই সৈকত ভাইকে নকও করি নাই বা বলি নাই। বাট এবার বাংলাদেশ নেদারল্যান্ডসের আগে আমি সৈকত ভাইয়ের কাছে হেল্প চেয়েছি 2 দিন। তো 2 দিনে সৈকত ভাই এত হেল্প করেছে
যেটা বলার মতো না। আমি কোনোদিনই আশা করিনি যে একজন এলিট প্যানেলের আম্পায়ার, উনি ইংল্যান্ডে ম্যাচ করতে গেছে, ওখান থেকে উনি জুমে আমাকে ভিডিও দেখিয়ে আমাকে টিভি সিমুলেশন করাচ্ছে। আচ্ছা, এমন হয়েছে একটা ভিডিও, বলেন তো, বললাম, আবার বলেন, বললাম, আবার বলেন। আমি ভাবতেছি কী ব্যাপার, একই কথা বারবার বলবো। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, একটা ভিডিও আমি 5 বার 6 বার 7 বার 7 ভাবে বলছি। যখন 7 বারের বেলা সৈকত ভাইয়ের মন মতো হয়েছে, এইবার ফার্স্ট ক্লাস হয়েছে। আপনি বলেন এখন আপনি এর আগে কি বলছেন, একটা ওয়ার্ড চুজিং, মানে দেখেন সৈকত ভাই আমাদের লেভেলটা চিন্তা করে যে আমরা যখন শুরু করব এলিট লেভেলেই যেন আমরা করি, যেন আমরা প্রথমে একটা নর্মাল ওয়ার্ড দিয়ে একই ওয়ার্ডিং, কিন্তু ধরেন আপনার ওয়ার্ড চুজিংয়ে এদিক ওইদিক, যে উনি কিন্তু ওই লেভেলটা চিন্তা করেই বলেছে যেন আমরা ভালো করি। এবং উনি আমার জানা মতে এমন কেউ নাই যিনি আসলে সৈকত ভাইয়ের কাছে হেল্প চেয়েছে, সময় চেয়েছে, উনি দেন নাই। উনি সবাইকে, উনি কথা বলতে ভালোবাসেন, উনি সবাইকে শিখাইতে ভালোবাসেন, এডুকেটর হিসেবে খুবই ভালো। ইন ফিউচার হয়তো বা এডুকেটর হবেন উনি যখন আম্পায়ারিং ছাড়বেন, বাট উনি খুব ভালো শিখান। টিভি সিমুলেশন আমি বলবো, বাংলাদেশ নেদারল্যান্ডসে যেই ম্যাচটা করেছি, আমি আসলে আগের রাতে অনেকগুলো ওয়ার্ড পিক করেছি সৈকত ভাইয়ের কাছে। এবং যেই ভিডিওটা বললাম না 6 বার 7 বার করছি, পরের দিন গিয়ে দেখা গেল যে ওই ভিডিওটা এলবিডব্লিউর আপিল পেয়েছি। হ্যাঁ, মানে আমি আগের দিন রাতে পড়ালো আমাকে, পরের দিন গিয়ে দেখি ওই প্রশ্ন আমার, আমি ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দিই, আমার আম্মু তো টিচার ছিলেন, আগের দিন রাতে আমাকে একটা প্যারাগ্রাফ পড়ালো, মাই মাদার। আমি পড়বো না, আম্মু মাইট দিয়ে পড়ো, আগের রাতে মুখস্থ করে পরের দিন গিয়ে দেখি ওইটা আসছে বৃত্তি পরীক্ষায়। তো এরকমই হয়েছে যে সৈকত ভাই আগের দিন আমাকে একটা ভিডিও যে এতবার করালো, পরের দিন গিয়ে দেখি ওই ভিডিওটা। তো আমি তো কনফিডেন্টলি বলেছি, কারণ আমি আগের দিন এইটা এতবার বলছি। আমার তো বরঞ্চ টিভির থেকে সৈকত ভাইয়ের কাছে টিভি সিমুলেশন করতে ভয় লাগে, সৈকত ভাই ভুল ধরবে, এখানে কেউ ভুল ধরবে না। এটাই যে সৈকত ভাই সবাইকে হেল্প করেছে। যখন আমি সৈকত ভাইকে বলেছি, সৈকত ভাই আমি তো ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, তো সৈকত ভাই যেটা বলে যাচ্ছে, ঠিক আছে আমি তো এত তারিখে যাচ্ছি, যাওয়ার আগে একটা ওয়ার্কশপ করব। সৈকত ভাই কিন্তু সবাইকে নিয়ে, আমাদের যারা ফার্স্ট ক্লাস ছেলেরাও করে, মেয়ে আম্পায়াররা সবাইকে নিয়ে একটা টিভি সিমুলেশনের ক্লাস করলো, সব কিছু মিলে ওনার অভিজ্ঞতা শেয়ার, টিভির ব্যাপারগুলো শেয়ার, স্মার্ট রিপ্লে কেমন হতে পারে। এবং ওইখানেও যে একটা ভিডিও দেখাইছে, ওই আর একটা ভিডিও থেকে অনেক কিছু শিখে আমি কিন্তু এখানে করছি। ওই সিনারিও যদি উনি ওই দিন ওখানে না তুলতো, যে একটা ভুল, একটা আম্পায়ার ভুল করেছেন, এটা এমন হতে পারতো, আইডিয়াই ছিল না যে এই ধরনের ভুল হইতে পারে। তো মানে এই হেল্পগুলো সৈকত ভাই অনেক করেছেন। আর মানে ওই যে সৈকত ভাইয়ের কথা দেখা গেলো যে আম্পায়ারদের সাথে কথা বলার একটা সুবিধা কি, কথা বলতে বলতে অনেক কিছু শেখা যায়। ধরেন এখন আপনি যদি আম্পায়ার হতেন, আমি যদি আম্পায়ার হতাম, দেখতেন যে ল নিয়ে, প্লেইং কন্ডিশন নিয়ে আমাদের কথা হচ্ছে। আচ্ছা এটা হলে কি হবে, আচ্ছা এইখানে আমি এই ম্যাচে এরকম একটা সিনারিও হয়েছে, কি হবে। তো আমরা এই জন্য চাই যে যত বেশি আম্পায়ারদের সাথে কথা বলা যায় তত শেখা যায়। তো সৈকত ভাই আমি বলবো যে মানে অ্যামেজিং, মানে আমি অবাক হয়েছি। আমি নিজে থেকে কখনো ডিস্টার্ব করতে পছন্দ করি নাই, বাট আমার কাছে এখন যখন মনে হচ্ছে যে সৈকত ভাই আসলে ডিস্টার্ব ফিল করে না, উনি আরও খুশি হয় যদি কেউ ওনার কাছে শিখতে যায়। এটার একটু বিড়ম্বনা ওনার ভবিষ্যতে পোহাতে হবে, আরও যাবো ভাই আমাকে একটু সময় দেন, ভাই আমাকে একটু সময় দেন। বাট হ্যাঁ, ডেফিনেটলি অভি ভাই, মনি ভাইয়ের কাছে অনেক শিখেছি, এখনও শিখছি। বাট সৈকত ভাই যে লেভেলে আছে, ওনার যে ইনপুটটা, উনি যে ইনপুটটা দেয়, এটা আসলে খুব ইম্পর্টেন্ট, আমাদের সব কিছু মিলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সৈকত ভাই শুধু আম্পায়ারদের শেখান তা না, ইন্টারভিউ দিতে চায় না, কিন্তু আমরাও যখন যদি হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করি যে সৈকত ভাই এটা কেন হয়েছে অমুক ম্যাচে, সৈকত ভাই দিব্যি ব্যাখ্যা করে বুঝায় দেয়, ফলে তার আসলে এইটাই বিরক্তি নাই। আমার মনে হয় না বিরক্ত হবে, না বিরক্তি নাই আসলে, বাট আমার নিজের কাছেই মনে হতো যে মানে একজন ব্যস্ত মানুষ কেন শুধু ডিস্টার্ব করবো। সে আমার মনে হয় মানে আম্পায়ার হিসাবে তো দুর্দান্ত করতেছে, আম্পায়ার প্রশিক্ষক হিসাবেও, আম্পায়ার এডুকেটর হিসেবেও আমার ধারণা এক সময় দুর্দান্ত করবে। না ডেফিনেটলি, আমাদের ধরেন কিছু সেক্টর থাকে, যেমন হচ্ছে ল, প্লেইং কন্ডিশন যদি বলি, অভিভাইকে আমরা বলি একদম মানে ওনার সব মুখস্থ। আচ্ছা, ওনার কখনো দেখতে হয় না, উনি মুখস্থ, উনি জিনিসটাকে এইভাবে ইয়ে করছে, চোখ বন্ধ করে ইউ ক্যান ট্রাস্ট হিম। কোনো কিছু বই পড়ার দরকার নেই, ওই ভাই এটা কি 1 মিনিটে বলে দিল, এত সুন্দর করে বুঝায়। মনি ভাই আমাদের ক্যালকুলেশন, পার্সোনাল লাইফের আপনি যদি ধরেন ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রচুর, তো আসলে উনি এই লেভেলে কাজ করেছেন। যদি কোনো ধরনের আপনি এক্সপিরিয়েন্স জানতে চান, মাঠে কী ধরনের কিছু হয়, এমন হয়েছে যে আমি যখন লঙ্গার ভার্সন করতে গিয়েছি 3 দিনের, মনি ভাইয়ের সাথে আমি আগের দিন রাতে একটু হ্যালো বললাম যে ভাইয়া কালকে তো ম্যাচ। মনি ভাই বলতেছে এরকম সিচুয়েশন কিন্তু হয়, ও মা পরের দিন দেখি ম্যাচে একই রকম সিচুয়েশন হচ্ছে। এইটাও প্রশ্ন কমন পড়ে গেছে। মানে আছে না যে কথা বলতে বলতে ভাইয়া বলছে যে লঙ্গার ভার্সনে কিন্তু এই ধরনের জিনিস হয়, পরে গিয়ে দেখি আসলে এই ধরনের জিনিস হচ্ছে।
সো এই জিনিসগুলো এক একজনের কাছে এক এক ধরনের শিক্ষা। এখন সৈকত ভাই যেটা হচ্ছে, সৈকত ভাইয়ের কাছে আমাদের যখন এক্সপার্ট, সৈকত ভাই তো বিভিন্ন দেশে ট্রাভেল করছে বিভিন্ন আম্পায়ারের সাথে, এলিট প্যানেলের যেগুলো হয়তো বা মনি ভাইয়ের কাছে এখন আমরা এক ধরনের কাজে যাচ্ছি, অভি ভাইয়ের কাছে এক ধরনের কাজে যাচ্ছি, সৈকত ভাইয়ের কাছে হয়তো বা আরেক ধরনের ফিডব্যাক পাচ্ছি। সো আমার মনে হয় যে এনারা তিনজন মিলেই আমাদের বাংলাদেশের আম্পায়ারিংটাকে একটা অন্যান্য মানে বড় একটা লেভেলে নিয়ে যাচ্ছে, যেটা আমরা লাকি যে আমরা এত ভালো এডুকেটর পেয়েছি, অভি ভাই, মনি ভাই এবং সাথে সাথে সৈকত ভাই এবং মুকুল ভাইরাও চেষ্টা করে। মুকুল ভাই অনেক খুব আন্তরিক মানুষ, খুব আন্তরিক মানুষ। আমার আপনাদের পেশাটা সম্পর্কে একটা খুব ঈর্ষা হয়, এটা অবশ্য খুব বেশি ইচ্ছা হয় না, কারণ সাংবাদিকদের পেশায় এই জিনিসটা আছে যে খুব পরস্পরকে হেল্প করা, সাংবাদিকরাও করে। তবে আম্পায়ারদের ভিতরে আমি প্রথম যখন সৈকত ভাইকে নিয়ে একটা স্টোরি করব, সৈকত ভাইকে রিচ করতে পারতেছিলাম না, মুকুল ভাইকে রিচ করলাম। মুকুল ভাই তখন সম্ভবত এমিরেটসের কোনো একটা জায়গায় কোনো একটা সিরিজ করতেছে, সৈকত ভাই বোধহয় অস্ট্রেলিয়ায়। মুকুল ভাই আমাকে বলল যে দাঁড়াও, ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার দিচ্ছি, আর যেহেতু তোমার নাম্বার ওর কাছে সেভ করা নাই, আমি ওরে বলে দিচ্ছি ও যাতে ধরে। তো এই যে রিলেশনটা, যে একটা মুকুল ভাই আমাদের পরিচিত বড় ভাই, সৈকত ভাইকে তো আমি খেলোয়াড় হিসেবে পাই নাই, ফলে সৈকত ভাইয়ের সঙ্গে অত ভালো রিলেশন না। আমি দেখলাম পরে যে ম্যাক ভাই বলেন, গাজী ভাই বলেন, মুকুল ভাই বলেন, সবার ভিতরে একটা দারুণ সম্পর্ক আছে। এবং এই যে গাজী আগায় গেলে মুকুল পিছায় যাবে এই ভয় নাই, মানে সবাই সবাইকে কোঅপারেট একটা হেলদি কম্পিটিশন আছে। আর দেখেন আম্পায়ারদের মধ্যে কিন্তু আপনি একটা ম্যাচে 4 জন আম্পায়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি আর আপনি ম্যাচ করলাম, আমি আজকে খুব ভালো ডিসিশন দিলাম, আপনি একটা দুইটা একটু এরর করলেন, এন্ড অফ দ্য ডে কিন্তু সবাই বলবে আম্পায়ারিং আজকে ভালো হয়নি, বলবে না যে জেসি খুব ভালো ডিসিশন দিয়েছে, দেবু ভালো দেয়। এন্ড অফ দ্য ডে আপনি ভালো করলেন, আমি ভালো করলাম, আমার রিজার্ভ ভালো করলো, টিভি আম্পায়ার ভালো ডিসিশন দিল, ম্যাচ কিন্তু স্মুথ চলে গেল। বাট এই 4 জনের মধ্যে একজনও যদি কোনো কারণে কোনো মেস করে বা কোনো ধরনের ভুল করে, তাহলে কিন্তু ওই শান্তিটা, ওই প্রাপ্তিটা, আমি 100টার মধ্যে 100টা ভালো ডিসিশন দিলেও কিন্তু আমি ওই স্যাটিসফ্যাকশনটা থাকবে না যে না ম্যাচটা এত স্মুথ হয় নাই। আমি সেলফিশ হওয়ার কোনো জায়গায় এখানে নাই, এটা আপনার টিম ওয়ার্ক। আম্পায়ারিং যেমন খেলাটা টিম ওয়ার্ক, একজন 100 করলে ম্যাচ জিতাইতে পারবে না, বোলিংয়েও কাউকে ভালো করতে হবে বা তার পার্টনারের রানিং বিটুইন দ্য উইকেটটাকে হেল্প করতে হবে, আম্পায়ারিংটাও সেম। এবং আম্পায়ারিংয়ের টিম ওয়ার্ক যত ভালো হবে তত ভালো আপনি ম্যাচ করবেন। তখনই আপনি দেখবেন যে ঠিক আছে, আপনি একটা ভুল করছেন, আমি যদি কোনোভাবে পারি আপনাকে হেল্প করতে, আমি কিন্তু হেল্প করে দিলাম, তখন কিন্তু ওই এররটা আর হইলো না। সো এই টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা আমি মুকুল ভাইদের কাছ থেকে এই বাংলাদেশ নেদারল্যান্ডসে আমি খুব টেনশনে ছিলাম, ছেলেদের সাথে প্রথম করতে যাচ্ছি, কীভাবে ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে। একজন মেয়ে আসলে, যদিও ওদের সাথে আমার সবার সাথে ভালো রিলেশন, তারপরও মানে ওদের এরিয়ায় আমি ঢুকে গেছি বা করছি প্রথম ম্যাচ, কীভাবে হেল্পফুল হবে কিনা। মানে ওরা এত ভালো হেল্প করেছে, মুকুল ভাইরা, রাহুল ভাই ম্যাচ রেফারি ছিল, মুকুল ভাই, ম্যাক ভাই, তানভীর ভাই আমাকে একবারও বুঝতে দেয় নাই যে আমি এখানে নতুন একটা মেয়ে মানুষ, মানে ওই ফিলটাই ওরা আমাকে দেয় নাই যে আমি আসলে অন্য গ্রহের একটা কিছু, সেটা না। ওরা আমার কাছে মনে হয় আমি ওদের সাথে প্রচুর ম্যাচ করেছি, বহু বছর ধরে করেছি, এবং যতটুকু হেল্প করার মাঠ থেকে, আমি যখন 4th আম্পায়ার ছিলাম তখনও তো অনেক কিছু কাজ করতে হয়, তখনও ওনারা যে হেল্প করেছে, ফিডব্যাক দেওয়া থেকে শুরু করে বা কোনো কিছুতে হেল্প করা, টিভি আম্পায়ার থাকলেও সব কিছু ওনারা করেছে। সো আমি এদিকে লাকি বলবো যে সব দিক থেকে। বোর্ডে মিঠু ভাইকে পেয়েছি অ্যাজ অ্যান চেয়ারম্যান, লাইক মিঠু ভাই অ্যাজ আ চেয়ারম্যান যেই সাহসগুলো করেছে, তারপরে অভি ভাই, ডেফিনেটলি অভি ভাই যেহেতু আমাদের ম্যানেজার, এডুকেটর, মনি ভাই তো আছেই সবসময় সাপোর্ট করার জন্য, এবং সাথে সাথে আমার যে পার্টনাররা যাদের সাথে কাজ করেছি সবাই খুবই হেল্পফুল, যার কারণে আসলে আজকে এখানে এসেছি। একা আসলে কোনো কিছু করা যায় না, আমার একা হাতে আছে আমার হার্ড ওয়ার্ক করা, বাকিটা হচ্ছে টিম ওয়ার্ক। সবাই যত হেল্প করবে তত উপরে যেতে পারবে। জেসি, আমরা ভালো একটা জায়গায় চলে আসছি। আপনি শুরুতেই বলছিলেন একটু অল্প সময় করার জন্য, অল্প সময় করতে পারলাম না। দাদা অল্প সময় তো আমিই কথা বললাম সারাক্ষণ, মানে আমার কাছে আজকে মনে হয়েছে যে মানে আমি হোস্ট, আমি গেস্ট, আপনি শুধু শুনছেন, শোনার জন্য আপনাকে বসিয়ে রেখেছি। সেটা সুবিধা হচ্ছে যে একজন পরীক্ষিত, আমি তো হোস্ট হিসেবে নতুন, সারা জীবন তো লেখালেখি করছি, আমার চেয়ে হোস্ট হিসেবে আপনার এক্সপিরিয়েন্স বেশি, ফলে আমি ওই সুবিধাটা নিচ্ছি। তাহলে আজকে শোটা হওয়া দরকার ছিল যে আমাদের কাছে হোস্ট আর গেস্ট একজন, উনি কথা বলবেন, উনি সব কিছু করবেন, আমি শুধু শুনবো, শোনার জন্য কাউকে দরকার। একদম। তো জেসি, শেষ করে দেওয়ার আগে আমি দুইটা জিনিস মিলায় একটা কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে যে একটা পার্সপেক্টিভ হচ্ছে যে বাংলাদেশ রিলেটেড ম্যাচ তো মেয়েদের করতে হচ্ছে, বা এবার
যখন এই সিরিজটা করলেন, বাংলাদেশ রিলেটেড ম্যাচ যখন হয় তখন একটু বাড়তি নার্ভাসনেস কাজ করে কিনা? আর এই ম্যাচটায় যখন কথা বলতেছিলেন, সব আপনার দিকে ক্যামেরা ধরতেছিল, বাংলাদেশের খেলা, সব মিলে ওই সময় ফিলিংটা কেমন ছিল আসলে? নার্ভাসনেস ছেলেদের ম্যাচে করে নাই কাজ সিরিয়াসলি, ওকে। কারণ ছেলেদের ম্যাচে তো অনফিল করে নেয়। মেয়েদের ম্যাচে অনফিল করতে গেলে সবসময় মনে হয় যে যদি কোনো ধরনের এরর হয় এটা তো একদম পুরো মাথায় তুলে ফেলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওরা বলতে পারে ওরা বাংলাদেশি আম্পায়ার, এটা কেউ মানতেই পারে না যে বাংলাদেশি আম্পায়ার বাংলাদেশের জন্য একটা কোনো এরর করবে বা কিছু। আসলে তো কেউ ইচ্ছা করে করে না। আর আমার প্রথম দিকে আমার মনে হতো, আমি ওই ভাইকে জিজ্ঞেস করতাম, ভাইয়া যখন বাংলাদেশ খেলবে তখন কিভাবে আম্পায়ারিং করবো আসলে, আম্পায়ারিংয়ের শুরুর দিকে। তখন বলে যে কে খেলতেছে ডাজেন্ট ম্যাটার। আবার এই কথাগুলো আমি মানে অভিভাই এইভাবেই হেল্প করেছে। এই কথাগুলো যে ধরেন আমার একটা ডিসিশন 1 বলে 1 রান লাগে, একটা ডিসিশনে কোনো ম্যাচ হেরে গেল বা তখন কি হবে, তখন বললো যে দেখো কে খেলতেছে ডাজেন্ট ম্যাটার, কে হারলো কে জিতলো আমাদের ব্যাপার না। আমাদের কাজ কি, আমাদের প্রত্যেকটা বল প্রত্যেকটা ম্যাচ সবাইকে অনেস্টলি আমাদের ডিসিশনটা দেওয়া। সেটা বাংলাদেশ খেলতে পারে, অন্য দেশ খেলতে পারে, হতে পারে আমার মেয়ে খেলতেছে, আমার মেয়ে যদি এলবিডব্লিউ হয় আমি দিব না, অবশ্যই দিব, আমি একবারও চিন্তা করবো না আমার মেয়ে। সো এই জিনিসগুলো না আমার মাথায় এমনভাবে ঢুকছে, এখন আর এটা কোনো ম্যাটার করে না কার ম্যাচ করতেছি, কে জিতলো কে হারলো। ওই ইমোশনগুলো যদি আমাদের মাঝে থাকে, বাংলাদেশের ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ করলাম, বাংলাদেশ ছেলেদের ম্যাচ যখন খেলা দেখি তখন তো কষ্ট পাবে বাংলাদেশ হেরে গেল, বাট আমি যখন আম্পায়ারিং করছি তখন কিন্তু আমি কষ্ট পাইতে পারি না। আমি জাজ, আমি নিউট্রাল, আমি বাংলাদেশ আমার কাছে যত ইম্পর্টেন্ট অন্য দেশও আমার কাছে ইম্পর্টেন্ট, আমি আমার কাজটা করতেছি এবং নিউট্রালি করতেছি। আপনার মাঝে যখনই ঢুকে যাবে যে আচ্ছা বাংলাদেশের ব্যাটার এটা আউট না দিলে আপনি কিন্তু তখন নিউট্রাল হইলেন না, আপনি কিন্তু তখন এথিক্যালি কিন্তু আপনি জাজ হিসেবে আপনি কারোর প্রতি সাপোর্ট করতে পারেন না, কারোর প্রতি আপনার সিম্পেথি থাকতে পারে না। সো ওই জিনিসটা মাথায় থাকলে আমি আসলে আম্পায়ারিং করতে পারবো। মনি ভাই আমার একটা কথা বলছিলেন, এটা জাস্ট মনি ভাই রিটায়ার করার পর, একদম যেদিন রিটায়ার করলেন তার পরদিন মনি ভাইয়ের আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম ইত্তেফাকে, তখন আমি তো মনি ভাই বলছিলেন যে দেখো আমার জীবনে যদি আমি সজ্ঞানে কখনো নৈতিকতার সঙ্গে আপোষ করি না, কিন্তু যদি দেব কোনো জায়গায় আমি মানে কিছু খারাপ করে থাকি, সেটা হচ্ছে আমার নিরপেক্ষতার কারণে হয়তো বাংলাদেশ দলের এগেনস্টে দু একটা সিদ্ধান্ত যেতে পারে, যে আমি বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করছি, সে কারণে হয়তো বাংলাদেশ দলের বিপক্ষে দু একটা সিদ্ধান্ত যেতে পারে। তো এই জিনিসটা কি হয় যে মানে আমি এটারে বলি যে উল্টো নেপোটিজম, মানে আপনি স্বজনপ্রীতি হয়ে যায় কিনা এই ভয়ে নিজের টিমের এগেনস্টে, মানে নিজের তো টিম না ওটা, তারপরেও বাংলাদেশের এগেনস্টে বা নিজের খেলোয়াড়দের এগেনস্টে একটু সিদ্ধান্ত। না, এটা আমার ক্ষেত্রে এখনো কখনো হয় নাই, কারণ আমি স্বজনপ্রীতির মাথাটা আমার মাথায় ঢুকাই নাই কখনো। আচ্ছা, শুরু থেকেই ঢুকাই নাই এটা, কারণ আমার এই কোয়েশ্চেনগুলো অভিভাবের কাছে ছিল আমি যখন আম্পায়ারিং শুরু করি, মানে ধরেন একদম রুট লেভেলে করছি, বাংলাদেশের ম্যাচ পাওয়া আরও 1-2 বছর বাকি আছে, তখনই আমি জিজ্ঞেস করেছি প্রশ্নগুলো। তো তখন থেকেই আমি জিনিসগুলো মাথায় এইভাবে ঢুকিয়েছি যে মানে কখনো আমার মাথায় এটা ঢুকে নিই যে আমি কখনো স্বজনপ্রীতি করব। আর আমার কাছে ধরেন আমি 1 টাকা চুরি করলেও কিন্তু আমি চোর, আমি 1000 কোটি টাকা চুরি করলেও চোর। আমি কোনো দিন যদি আমার নীতির সাথে আপোষ করি, কোনো দিন যদি আমি কোনো কি বলবো যে ভুল কাজ করি, আমি একবার পাপী হয়ে গেলাম মনে হয় সারা জীবন। আমি একটা ওই তো একই কথাই হলো যে আমি একটু আমার নীতির সাথে আপোষ করা মানে আমার সারা জীবন হয়তো বা একটা দাগ লেগে থাকলো। সেটা আমি কখনো আমার মনে হয় না যে করব এবং কখনো করব না। কখনো যদি এরকম হয় তাহলে আমি আর আম্পায়ারিংই করবো না। সো দ্যাটস অল। সো এই জিনিসটা যদি আমি মানতে পারি তাহলে আমি আমার একটা জায়গায় যেতে পারবো, আমি আমার নীতির কাছে ঠিক থাকবো। আমি যখন একজন জাজ, আমি কারোর সাথে অন্যায় করতে পারবো না। এটা তো অবশ্যই জাজ, মানে আমি আমার উপর ডিপেন্ড করছে। একটা ব্যাটার ধরেন 99 রানে তখন পায়ে লাগলো, সে যদি আউট হয় আমাকে দিতে হবে। আমি যদি ওকে অনেক সময় মাথায় আসে না ঠিক আছে 1 রান, কিন্তু আমি তো বোলারের সাথে ইনজাস্টিস করছি, এটা তো ওর উইকেট, বোলারটা তো একটা ভালো বল করেছে, এটা তো ওর উইকেট, কিন্তু আমি বোলারের সাথে, আমি ব্যাটারের সাথে একটু এক্সট্রা মানে মায়া করতে গিয়ে আমি বোলারের সাথে ইনজাস্টিস করতে পারি না। সো একটা মানে এলবিডব্লিউ কেউই কখনো খুশি হয় না, না দিলে বোলাররা খুশি হয় না, আর দিলে ব্যাটাররা খুশি হয় না। বাট এর জন্য যেটা হবে সেটা হবেই,
সেটা সবার জন্যই হবে। সেটা আমার মেয়ে থাকলেও আমি সেম ডিসিশন দিব, সেটা আমার মা থাকলেও আমি সেম ডিসিশন দিব। আর আমার নীতি বললাম তো, আমি যদি কোনো দিন মনে করি যে আমি নীতির সাথে আমি কম্প্রোমাইজ করেছি, তাহলে আমি এই জায়গাটা কখনোই থাকবো না। কম্প্রোমাইজ কোনো দিনই করি নাই, করবো না। আর কম্প্রোমাইজ করলে এই জায়গাটা আসলে ঠিক না আমার জন্য। সো জেসি একদম এবার সত্যি শেষ করি, একবার প্রতিশ্রুতি দিয়েও শেষ করতে পারি নাই, এবার শেষ করি। সেটা হচ্ছে যে খুবই বৈচিত্র্যময় জীবন কাটাচ্ছেন, নানা রকম, সেই শুটার তো জানতাম না, শুটার থেকে শুরু করে সেলিব্রেটেড আম্পায়ার। ভবিষ্যতে আরও অন্য রূপ দেখতে পাবো কিনা জানি না, কিন্তু নিজের জীবন নিয়ে বা এই যা যা করতেছেন সব কিছু নিয়ে খুব কি খুশি, তৃপ্ত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দাদা। মানে আমার মনে হয় যে আল্লাহ আমাকে 2 হাত ভরে দিয়েছেন। অনেক কিছু চাওয়ার আগেই পেয়েছি, যেমন এই ওয়ার্ল্ড কাপ। মানে আমি যেমন বললাম না যে ওয়ার্ল্ড কাপের গল্প তো অর্ধেক বলেছি, যে ওই সময় আমি আশা করেছিলাম, পাইনি। এবার তুমি আশাই করি না, ঠিক আছে। আমার ক্যালকুলেশন এখন এমন হয়ে গেছে যে আমি যেটা চিন্তা করি আসলে সেভাবে তো ক্যালকুলেশন হবে না। আইসিসি যেভাবে চিন্তা করে, আমাকে ভালো বললে হবে না। আপনি আমাকে কীভাবে চিন্তা করছেন, উনি আমাকে কীভাবে চিন্তা করছে, সব কিছু হিসাব মিলিয়ে হয়। তো এবার আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে আশা করি না। আমি অভিভাবককে বলছি যে ভাইয়া, হইলে হবে, না হইলে নাই। হইলে আলহামদুলিল্লাহ, না হইলে নাই। না হইলে আমি মনে করবো আমি এখন রিজার্ভ করি নাই, আমার অনেক শেখার বাকি আছে। আর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, কিছু তো মানে আগাইতে পারছি। তো এইটাই যে আমি যা এখন বললাম না, আল্লাহ তাআলা 2 হাত ভরে দিয়েছেন আমাকে। আমি যেই সেক্টরেই গিয়েছি, ক্রিকেট খেলেছি, সম্মান নিয়ে খেলেছি। এন্ড অফ দ্য ডে যখন ক্রিকেটটা ছেড়েছি, সম্মান নিয়ে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো বা নামের বাইরে সালমার মতো বড় ক্রিকেটার হইনি, ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার হইনি, বাট খেলা ছাড়ার সময়ে যেই সম্মানটা আমি পেয়েছি, বা আমি এখনও যেই সম্মানটা সবার কাছে পাই, এক্স ক্রিকেটার বলেন, কারেন্ট ক্রিকেটার বলেন, এই সম্মানটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি কেউ যেন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে না পারে। সবাই যখন আমাকে নিয়ে কথা বলে, আমার মনে হয় যে 99% মানুষ আমাকে নিয়ে পজিটিভ কথা বলবে এবং সম্মানের কথা বলবে। আমি কমেন্ট্রিজ করেছি, টিভি শো করেছি, সব জায়গায় অ্যাটলিস্ট বেস্ট তো কখনোই হয়তো বা এইখানে আপনার বেস্ট হওয়ার কোনো অপশন, মানে ওই মাপকাঠিটা নাই। তো আমি যতদিন করেছি, যেখানেই করেছি ভালোভাবেই করেছি, মানুষের প্রশংসাই কুড়িয়েছি। নেগেটিভ কথা বলার মানুষ সব জায়গায় কিছু না কিছু থাকবে। আম্পায়ারিংয়ে এসছি, আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য পুরো বোনাস। আমার জীবনে এই চ্যাপ্টারটা আমি কখনো চিন্তাই করিনি, এবং এই চ্যাপ্টারই আমার মনে হয় যে আমি সব থেকে বেশি সফল এই জায়গাটায়। আপনি ক্রিকেটার বলেন, অ্যাঙ্কার বলেন, কমেন্টেটর বলেন, সেখানে হয়তো আমার থেকে অনেক বেটার অনেকেই থাকবে, বাট আম্পায়ারিংয়ে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত আমি যত কিছু করেছি তার থেকে, আমার ক্ষেত্র থেকে আমি এখন পর্যন্ত অনেক সফল। আমি জানি না ভবিষ্যতে কী হবে। খুবই চ্যালেঞ্জিং কাজ তো। আপনি একটা জিনিস ধরে রাখতে না পারলে আপনার আপস অ্যান্ড ডাউন থাকবে। হয়তো আবার একটা সময় ক্যারিয়ারে ডাউন হব, আবার উপরে যাব। অপশন আছে, খারাপ করার অপশন আছে, ভালো করার অপশন আছে, বাট এখন পর্যন্ত যা পেয়েছি খুবই আমি স্যাটিসফাইড। বাট হ্যাঁ, এটা ধরে রাখতে হবে। মানে এটাকে মনে করলে হবে না যে অনেক কিছু পেয়েছি, কিন্তু এটাকে ধরে রাখতে হবে, আরও ভালো করতে হবে। ভালোর তো কোনো শেষ নেই। আমার টার্গেট একটাই, আমি যখন থেকে আম্পায়ারিং করি, আমার টার্গেট নিয়ে রেখেছি আমি ওয়ার্ল্ডের 1 নম্বর আম্পায়ার হিসেবে আমার ক্যারিয়ার শেষ করতে। বাহ 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 বাহ। যে সেই প্রার্থনাটা থাকলো যে সত্যি ওয়ার্ল্ডের 1 নম্বর আম্পায়ার হিসাবে যেন ক্যারিয়ার শেষ করতে পারেন। ওখানেও ক্যারিয়ার শেষ না হোক, এরপরে আরও একটা রূপ দেখি জেসির আম্পায়ার এডুকেটার, বা ওই লাইফে গিয়ে হয়তো নতুন করে আবার টিভি বা ওটা তো তখন শেষ বয়সে কোনো অপশন না থাকলে এডুকেটর হয়ে যাবো আর কি। মানে আমার ক্যারিয়ার যদি বলেন, ক্যারিয়ারে আমার আম্পায়ারিংটাই হচ্ছে শেষ। এরপরে আমার আর কোনো ইচ্ছাও নাই, এবং এটা মানে আই ফল ইন লাভ উইথ আম্পায়ারিং। মানে এইটা আমার হচ্ছে একদম শেষ কাজ। এরপরে আমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না। সো আমি এটা নিয়েই থাকতে চাই যতদিন, এবং তারপর যখন শেষ হবে তখন আমার লাইফটা, মানে আমি আমার সাধারণ লাইফ এনজয় করতে চাই। যে সেই প্রার্থনা থাকলো, অনেক শুভকামনা, আর অনেকটা সময় দেওয়ার জন্য। সেটা শুধু বসে থাকা না, আপনি মানে খুবই ইফেক্টিভভাবে অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমার মনে হয় যে আসলে আমার আর খুব বেশি এক্সট্রা দেওয়ার কিছু নাই। জেসির কাছে আরও অনেক কিছু জানার ছিল। মানে জেসি এত সুন্দর করে বলছে যে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আমিও আসলে মনে হচ্ছিল যে ওই পাশে বসেই শুনতেছি। তো আরও অনেক গল্প হতে পারবে, সেটা তো সময় শেষ হয়ে যাচ্ছে না। জেসি ওয়ার্ল্ড কাপ করে ফিরবে, আরও অনেক কিছু শুনবো আমরা। সেই দিনের অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত জেসির জন্য ওই প্রার্থনাটা থাক যেন সে 1 নম্বর হিসাবেই ক্যারিয়ারটা শেষ করতে পারে। সবাইকে শুভেচ্ছা।